এই বেয়াদব ছেলে, তুই আমাকে জড়িয়ে ধরলি কেন? সরি, আপনি কে? আমি কে মানে? আগে তুই বল, তুই আমাকে জড়িয়ে ধরলি কেন, লুচ্চা কোথাকার? আরে আমি তো আপনাকে। এই একদম কোনো বাহানা বানানোর চেষ্টা করবি না। তো আরে আমি বাহানা কেন বানাবো? তোদের মতো ছেলেদের ভালো করে জানা আছে, জানা নেই অপরিচিত একজনকে জড়িয়ে ধরা। আরে আপনি ভুল ভাবছেন। আমি তো আমার আপু মনে করে আপনাকে জড়িয়ে ধরেছি। বাবা, কি সুন্দর একটা কাহিনী বানিয়ে নিলি এত কম সময়ে। সাগর আর আনিকার মধ্যে ঝগড়া চলছিল। তখনই সাগরের বড় বোন নীলা রুমে প্রবেশ করে। নীলাকে দেখেই সাগর দৌড়ে গিয়ে নীলাকে জড়িয়ে ধরে ঘোরাতে থাকে। আনিকা তো এটা দেখে অবাক হয়ে যায়। তখনই নীলা বলে, এই সাগর, থাম থাম, আমার তো মাথা ঘুরছে, একটু পরে ঘুরে পড়ে যাব, থাম। কেমন আছো আপু? তোমাকে অনেক দিন পরে দেখলাম। আমি আছি ভালোই, তুই কেমন আছিস? তোর দুষ্টুমি তো দেখি একটুও কমলো না। সাগর তখন আনিকার দিকে আঙুল দেখিয়ে বলে, আচ্ছা আপু, উনি কে? ও হচ্ছে আমার বান্ধবী আনিকা। ও এখন থেকে এখানেই থাকবে। মানে? মানে হচ্ছে ঢাকায় পড়াশোনা করতে ভালো লাগছে না, তাই আব্বুকে বলেছি। তারপর আব্বু বলল বাসায় চলে আসতে, এখানকার ভার্সিটিতে ভর্তি করিয়ে দিবে। আর আনিকারও একই অবস্থা, তাই আমরা দুজন একসাথেই চলে আসলাম। আনিকার বাড়িও চট্টগ্রামে, কিন্তু আমরা তো একই ভার্সিটিতেই ভর্তি হব, আর এটা তো আমাদের বাসার কাছেই। আর আনিকার বাসা থেকে অনেক দূরে হয়ে যায়, তাই ওকে এখানে আমি আমার সাথে রেখে দিলাম। ও, বুঝেছি। কিন্তু তোমার বান্ধবী যে এরকম একটা শাকচুন্নি, সেটা কি তুমি জানো না? সাগরের কথায় আনিকা রেগে যায়। আনিকা কিছু বলার আগেই সাগর দৌড় দিয়ে রুম থেকে চলে যায়। এটা দেখে নীলা বলে, কিরে সাগর, তোকে শাকচুন্নি বললো কেন? আর দৌড়ে পালালোই বা কেন? বান্ধবী, আমি না একটা ভুল করে ফেলেছি। কি ভুল? আসলে আমি রুমে যখন দাঁড়িয়েছিলাম তখন তোর ভাই আমাকে তুই ভেবে পেছন থেকে জড়িয়ে ধরে, পরে ও আমাকে বলেছিল, কিন্তু আমি ভুল বুঝে ওকে অনেক কথা শুনিয়ে দিয়েছি। বাহ, এতক্ষণ এত কিছু হয়ে গেল। আচ্ছা সমস্যা নেই, সাগর কিছু মনে করবে না। তোদের ভাই বোনের সম্পর্ক তো দেখি অনেক ভালো। হুম, ছোটবেলা থেকেই আমাদের সম্পর্ক অনেক ভালো। আচ্ছা ওটা বাদ দে, তুই এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর দুপুরের খাবার খেতে হবে। আনিকা তখন ওয়াশরুমে চলে যায়। আচ্ছা দর্শক, আমাদের গল্পের কাহিনীটা তো বুঝলেন, তাহলে চলুন আপনাদেরকে একটু আমাদের নায়ক নায়িকার পরিচয়টা দিয়ে দেই। আমাদের নায়ক তানভীর ইসলাম সাগর, চট্টগ্রামের টপ একজন বিজনেসম্যান, আমির খানের একমাত্র ছেলে। সাগররা দুই ভাই বোন। আর অন্যদিকে আমাদের নায়িকা আরিশা জান্নাত আনিকা। আনিকার বাবা হচ্ছেন চট্টগ্রাম সিটির মেয়র আলিফ চৌধুরী। দুজনের কারোর টাকা পয়সার কোনো কমতি নেই। তো আপাতত এতটুকুই থাক, বাকিটা ধীরে ধীরে গল্পের মধ্যেই জানতে পারবেন। তারপর দৃশ্য পরিবর্তন হলো। দুপুরের খাবার টেবিলে সাগরের বাবা বলে, অনিকা মা, তোমার বাবা হচ্ছে বন্ধুর মতো, আর তুমি তারই মেয়ে। তোমার যখনই কিছু প্রয়োজন হবে সরাসরি আমাকে জানাবে। ঠিক আছে আঙ্কেল। খাবার টেবিলে তেমন আর কোনো কথা হয় না। তারপর বিকেলের নরম আলো ঠিক যেন শরতের মিষ্টি রোদ। ছাদের কার্নিশে দুইজন বসে আছে, আনিকা আর নীলা। এক হাতে কফির কাপ, আরেক হাতে আকাশের দিকে ছুঁয়ে দেওয়া কথারা। নীলা খোলা মনে হাসছে, আর আনিকা সে যেন একটু দ্বিধায়, চোখে কৌতূহল, ঠোঁটে হালকা সংকোচ। একটা কথা জিজ্ঞেস করি, এই যে আবার শুরু, বল না রে পাগলি। আমার কাছে কিছু লুকিয়ে রাখবি না কিন্তু। তোর ভাই মানে সাগর, সে আসলে কেমন? সাগর, তুই হঠাৎ আমার ভাইয়ের কথা জানতে চাস কেন? না মানে আজকে যা হলো তারপর থেকেই একটা অস্বস্তি হচ্ছে। আমি একটু বাড়াবাড়ি করে ফেলছি না? আরে না রে সাগর, এমনিতেই পাগলাটে টাইপ। ভুল তোদের দুজনেরই ছিল, কিন্তু মজার ব্যাপার জানিস কি, সাগর তোর মতো কাউকে দেখলেই এমন আচমকা রোমান্টিক হয় না। তোর প্রতি কিছুটা বেশি রিয়াকশন দিয়ে ফেলেছে মনে হচ্ছে। তুই কি বলতে চাস? কে জানে, আমার ভাই কিন্তু একবার যা ভাবে সেটা পায় না, এমন হয়নি কখনো। তুই তো শুনে শুনে ভয় ধরিয়ে দিচ্ছিস। ভয় নয়, সাবধান করছি। আর যাই হোক, ওকে অবহেলা করো না। ওর খোলামেলা স্বভাবের পেছনে অনেক বড় একটা হৃদয় আছে। তোর ভাইটা কিন্তু একটু আলাদা, দুষ্টু, পাগলাটে,
কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত কিছুও আছে। মানে তোকে একটু একটু ভালো লাগছে? তুই চুপ কর নীলা। আনিকার গাল তখন লাল টকটকে, মনের মধ্যে অজানা কিছু নাড়াচাড়া করে, কিন্তু মুখে সে স্বীকার করতে নারাজ। অন্যদিকে নীলা ঠিকই বুঝে যায় সাগর আর আনিকার ঝগড়া মানেই শুরুর সুর। ছাদের আকাশটা তখন লালচে রং মেখে গেছে, বাতাসটা হালকা ঠান্ডা, নরম নরম ছোঁয়া দেয় গালে। নীলা তখনও গল্প করছে তার ভার্সিটি নিয়ে। আনিকা পাশে বসে এরকম শুনছে আবার শুনছে না, যেন মনটা কোথাও হারিয়ে গেছে। হঠাৎ একটু চুপ করে থেকে আনিকা জিজ্ঞেস করে, তোর ভাই মানে সাগর এখন কি করছে? ও এখন কলেজে পড়ে, এইচএসসি সেকেন্ড ইয়ারে। তোর থেকে 3 বছরের ছোট, জানিস তো? হুম। আনিকা আর কিছু বলে না, কফির কাপের দিকে তাকিয়ে থাকে চুপচাপ, চোখে যেন একটু অস্বস্তি, আবার অদ্ভুত একটা ভাবনার রেখা। কিরে, বয়স শুনে এত চুপচাপ হয়ে গেলি কেন? না কিছু না, এমনি জিজ্ঞেস করছিলাম। আনিকা চুপচাপ হলেও ভেতরে যেন কিছু খসখস করে। এতটা ছোট, কিন্তু ওর ব্যবহার, ওর চোখে তো ছোট বলে কিছুই মনে হয়নি। আকাশটা তখন ধীরে ধীরে গাঢ় নীল হয়ে যাচ্ছে, পাখিরা ডাকে ফিরছে বাসায়, আর আনিকার চোখের ভেতরে জমে থাকা প্রশ্নগুলো যেন কোনো উত্তর খুঁজছে। ভোরের আলোয় ভিজে ওঠা দুপুরটা যখন নিঃস্ব সন্ধ্যায় রূপ নেয়, তখন ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত উত্তেজনা। আনিকার উপস্থিতি যেন ঘরের বাতাসেও আলাদা কমলতা এনে দিয়েছে। রাতের খাবার পরিবেশন হচ্ছে টেবিলে। বড় টেবিলের একদিকে বসেছে সাগরের বাবা মা, আরেকদিকে নীলা। সাগরও সেই মেয়েটি, আনিকা। খুব সাধারণ অথচ আন্তরিক পরিবেশ। আসো মা, বসো। আজ তোমার জন্যই তো এত আয়োজন। না আন্টি, এইভাবে কিচ্ছু বলবেন না। আমি অতিথি না, নীলার বান্ধবী হিসেবে অনেকবার এসেছি, আজও তাই। তার চোখে মুখে এতটুকু অহংকার নেই, বরং এরকম মাটির মানুষ সে সবার দিকে সম্মানে চোখে তাকায়। আরে না রে, এবার তুই শুধু আমার বান্ধবী না, আমাদের পরিবারের অনেক কিছু। মা, আজকের মুরগির ঝোলটা তোমার হাতেই রান্না? তোমার প্রিয় তো, আর আনিকার জন্যও করলাম। মেয়েটা কত ভদ্র, মনে ধরেছে আমার। আবার বলছেন আন্টি? আনিকার গালছোড়া একটু লাল হয়, কারণ বুঝতে কেউ বাকি থাকে না। আনিকার কণ্ঠে কোনো অবজ্ঞা নেই, শুধু একটা নীরব বোঝাপড়া, যে বোঝাপড়ায় হয়তো সাগরের প্রতি একটুখানি আগ্রহ কিংবা কৌতূহল ঢুকে পড়েছে অশান্তি। মা, তুমি কত মিষ্টি। আল্লাহ যদি তোমাকে আমার ঘরে দিয়ে দেয়। কি মা? হায় রে ভাই, মুরগির হাড্ডি গলায় আটকালো নাকি? সাগরের বুক ধক ধক করে ওঠে। আনিকা কিচ্ছু বলছে না, মুখ নিচু করে খাচ্ছে। নতুন সকাল, বারান্দা দিয়ে রোদ এসে পড়েছে ঘরের মেঝেতে। পাখিরা ডেকে তুলছে চারপাশ, ঘড়ির কাঁটা বলছে সকাল 8টা বাজে। সাগর রুমে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে জেল দিয়ে যাচ্ছে মন দিয়ে। কড়া পারফিউম, ধপধপে সাদা টি শার্ট, কালো জিন্স, একদম হিরো স্টাইল। হেলমেট হাতে নিয়ে নিচে নামক বাইক স্টার্ট দিল। এই শোন, কলেজে যাচ্ছিস না ফ্যাশন শোতে? দুইটা একসাথেই করা যায়। লাইফটাকে মজা করে না নিলে চলবে কিভাবে আপু? ওদিকে আনিকা দাঁড়িয়েছিল সিঁড়ির কর্নারে, হাতে 1 কাপ কফি। নিচে সাগরের বাইক স্টার্টের গর্জন শুনতেই তাকালো নিচে। আনিকা মুখ ঘুরিয়ে নীলার দিকে আধা হেসে বলে, তোর ভাই কি কলেজে যায় নাকি সিনেমা শুটিং করতে যায়? আমি তো প্রতিবারই এই ডায়লগ বলি, আজ তুই বলায় বেশি মজা লাগছে। বুঝি তো। আর বাইকের গর্জন সারা পাড়া জানাচ্ছে সাগর ভাই কলেজ যাচ্ছে। সাগর তখন হেলমেট পরে বাইকে বসে, একবার উপরে তাকায়। আনিকার চোখে চোখ পড়ে যায়। হঠাৎ দুজনেই 1 সেকেন্ড থমকে যায়। আনিকার চোখ সরিয়ে নেয়, কিন্তু সাগরের ঠোঁটে এক টুকরো দুষ্টু হাসি খেলে যায়। আপু, আমি যাচ্ছি। আর আনিকা আপু, আজকে গার্ডেনের ফুলগুলো যেন একটু বেশি ফুটে আছে না? তোর ভাই দেখি একদম মাথার তার ছিঁড়ে দিয়েছে। তোর দিকেই তো বেশি তার ছিঁড়ে গেছে মনে হচ্ছে, আগে এমন করতো না। উফ, এই ভাই বোন দুটোই পাগল।
সাগর বাইকে চড়ে বেরিয়ে যায়। গলির শেষ মাথা দিয়ে রোদ মাখা সকালটা যেন কাঁপিয়ে দেয় তার স্টাইলি যাত্রায়। তার উপর আনিকার মনের মধ্যে খেলে সেই হাসিটুকু। গার্ডেনের ফুল কথাটা কেন জানি আবার মনে পড়ে যায়। এই শুয়োপোকা, আজও যদি দেরি করিস আমি কিন্তু একাই চলে যাব। তুই না প্রতিদিনই এই ডায়লগ মারিস। আজ দেখ আমি রেডি হয়েই যাচ্ছি। কিছুক্ষণ পর দুজনেই ভার্সিটির গেটের সামনে। নীলা একটু গোলাপি কুর্তি আর জিন্সের চুলটা খোলা। আনিকা পরেছে সাদা কালো কুর্তি, গলায় স্লিম একটা চেন, চোখে হালকা কাজল। দুজনে পাশাপাশি হাঁটছে, মাঝে মাঝে ধাক্কা দিয়ে বলছে, ভার্সিটিটা অনেক সুন্দর, কি বলিস? হ্যাঁ রে, ঠিকই বলছি, আমার অনেক পছন্দ হয়েছে। ভার্সিটির গেটের পাশে বিশাল বকুল গাছ। দুপুর 1টা। ক্লাস শেষে নীলা আর আনিকা হাত ধরে ভার্সিটির মূল ভবন থেকে বেরিয়ে আসছে। নীলা বলল, কিরে, প্রথম দিনের ক্লাস কেমন লাগলো? ক্লাসের চেয়ে ক্যাম্পাসে বেশি ভালো লেগেছে। তোর মতো পাগল বান্ধবী থাকলে সব জায়গায় ভালো লাগে। তখনই পেছন থেকে একটা বাইকের শব্দ আসে। দুজনে একসাথে ঘুরে তাকায়। ধুলো উড়িয়ে ক্যাম্পাসে ঢুকছে কালো বাইকটা। হেলমেট খুলতেই সেই পরিচিত হাসি, সাগর। হ্যালো আপু, তোকে দেখতে এসেছি। আমাকে দেখতে? তুই কি পুরো পাগল হয়ে গেছিস নাকি? এটা ভার্সিটি, হুট করে চলে আসিস কেন? বড় বোনের জন্য তো সময় বের করতেই হয়। আর হ্যাঁ, একটু থেমে আনিকার দিকে তাকিয়ে, আপু মানে আনিকা আপু, আপনি যে আছেন সেটাও জানতাম। মনে হয় তুমি কিছুটা ভুল জায়গায় এসেছো। আরে বাদ দে, ওর নাটক দেখতে অভ্যস্ত হয়ে যা। ওর ভাষায় তোর জন্য এসেছি, মানে 80% নাটক, 20% বাস্তব। না না, আজকে আসলেই ভাবছিলাম তোর সাথে একটু সময় কাটাবো। আরও একটা কারণও আছে। কি কারণ? তোমাদের ক্যান্টিনে মোমো নাকি দারুণ টেস্টি, তাই ভাবলাম আজকে কফি আর মোমো তোমাদের সঙ্গেই খাবো। এবার বুঝলি রে আনিকা আসল কারণ? তোর দিকেই চোখ আজকাল, ওর চোখ বেশি, সাবধানে থাকিস। আমি তো তোকে বলেছিলাম তোর ভাই পাগলাটে। আরে আমি শুনতে পাচ্ছি। তিনজন মিলে তখন ক্যান্টিনের দিকে রওনা হয়। হাঁটতে হাঁটতে সাগরের চোখ মাঝে মাঝে আনিকার দিকে চলে যায়, আর আনিকা মাঝে মাঝে চোখে চোখ পড়ে গেলেও চট করে মুখ ফিরিয়ে নিচ্ছে। সাগরের মধ্যে যেন এক নতুন আগ্রহ আনিকার প্রতি। আর নীলা, সে চুপচাপ হেসে যায়, কারণ শুরুটা সে বুঝে ফেলেছে। চতুর্থ পিরিয়ড শেষ হতেই ক্লাসরুম গর্জে উঠল ক্যান্টিন আওয়াজে। নীলা আর আনিকা ব্যাগ কাঁধে ঝুলিয়ে চোখাচোখি করতেই হেসে ফেলল। দুজনেই এই নতুন ক্যাম্পাসের গন্ধ, নতুন বন্ধু, নতুন চেহারা, সব কিছুতেই যেন একটা অন্যরকম উত্তেজনা। ক্যান্টিনে পৌঁছানোর পর ক্যান্টিনের টেবিলে বসতেই পাশের টেবিলে দুই ছেলে নিজেদের মধ্যে উচ্চস্বরে তর্ক করছিল। ভাই বলছি তো হিমু সিরিজ সেরা, হুমায়ুন আহমেদ ছাড়া কিছু বুঝি না আমি। আরেকজন বলল, আরে ভাই, আরিফ আজাদ পড়ছো কখনো? একবার পড়লেই বুঝবা। নীলার মুখে খাবার তুলে বলল, আহা, ভার্সিটির ক্যান্টিনে এসে যে বইয়ের আলোচনা শুনতে পাবো ভাবিনি। ভাবিস না, ক্যান্টিন মানেই তো সব ধরনের মানব প্রজাতির মিলনস্থল। ওদের সামনে বসে থাকা আরেক নতুন বান্ধবী রাফিয়া বলে উঠল, তুইরা একবার এই ক্যান্টিনের চিকেন রোল খাইছস? স্বপ্নে আসবে রে। আনিকা রোলের দিকে তাকিয়ে বলল, স্বপ্নে আসবে তো ঠিকই, তবে দুঃস্বপ্ন হবে কিনা বুঝতে পারছি না। সবার মাঝে হুল্লোড় শুরু হয়ে গেল। কেউ বলছে স্যারের নতুন গেট আপ, কেউ বলছে ক্লাসের হ্যান্ডসাম ছেলের কথা, কেউ চিপস ছুঁড়ছে, কেউ হা হা করে হেসে গড়াগড়ি খাচ্ছে। একসময় নীলা আনিকার দিকে তাকিয়ে বলল, জানিস, তুই না থাকলে এই ক্যাম্পাসটা এত আনন্দময় হতো না। আমি তো তোকে ছাড়া কিছুই ভাবতেই পারি না বন্ধু। জীবনের এই নতুন অধ্যায়, নতুন ক্যাম্পাস, নতুন বন্ধু, আর সবচেয়ে বড় কথা একসাথে হাঁটার মতো একজন আপন মানুষ। এই সব কিছুর মাঝেই গড়ে উঠছিল একটুখানি স্বপ্নের আকাশ।
যার নিচে নীলা আর আনিকা হাসছিল নির্মমভাবে। ঠিক ক্যান্টিনে স্ন্যাক্স আর চায়ের গন্ধের মতোই সহজে চেনা আপন। বিকেলবেলা আনিকা ও নীলা বাড়ি ফিরছে। নীলা গলায় পানির বোতল ঝুড়িয়ে হাসছে, হাসতে হাসতে বলে, এই দেখ, সেই সিনিয়র ভাইটা আজও ক্যান্টিনে তাকিয়েছিল তোকে। আনিকা আপু, তুই কি গোপনে প্রেমে পড়লি নাকি? তোর মাথা খারাপ? তুই না থাকলে আমি শান্তিতে ভার্সিটি করতে পারতাম, তাই নাকি? আমি না ভাবলে তুই যে একঘেয়ে হয়ে যেতি, তুই বুঝিস না? তারা দুইজন হাসতে হাসতে দরজায় ঢুকছে। ঠিক তখনই সাগর দরজার পাশে দাঁড়িয়ে হঠাৎ করে সামনে এসে ভাও। আনিকা চমকে গিয়ে হাতের ব্যাগটা ফেলে দিল। তুমি কি পাগল? ভয় পেলাম তো। এইটুকুতেই ভয় পেয়ে গেলেন আপু? আমি তো ভাবলাম আপনি বাঘিনী। নীলা হাসি চেপে রাখতে না পেরে, সাগর, তুই দুষ্ট হয়েছিস এখন। আনিকা তোকে একদিন ভালো শিক্ষা দিবে, মনে রাখিস। আজ না পারলেও একদিন ঠিক ধরবো তোমাকে, দেখো। সাগর হেসে হেসে পালিয়ে গেল ভেতরের দিকে। চল, তোর জন্য একটা ঠান্ডা পানি নিয়ে আসি, আজকে অনেক হেঁটেছি। আনিকা এক মাথা চুল এলোমেলো করে বসে পড়ে সোফায়। এই বাড়িতে আসার পর থেকে দিনগুলো কেমন জানি হালকা হালকা লাগছে। নীলা পাশে বসে বলল, হালকা না, রঙিন হয়ে উঠেছে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, দেখিস। ছাদের শান্ত হাওয়ায় সন্ধ্যায় আলো আর কৃত্রিম রং মিলেমিশে এক রঙিন আবহ তৈরি করেছে। ছাদের একপাশে তিনজন বসে আড্ডা দিচ্ছে, সাগর, নীলা আর আনিকা। সকলে ক্লান্ত। দিনের শেষে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ছাদে এসেছে। নীলার মুখে একটা চিপস ঢুকিয়ে বলল, ছাদে আসলেই যেন মন ভালো হয়ে যায়, ভার্সিটির ধকল ভুলে যাই একেবারে। তাই তো, আজ তো ক্যান্টিনে কি মজার আড্ডা হলো, মনে পড়ে। সাগর তখন পাশ থেকে একটা খালি বোতল হাতে নিয়ে ছায়ার ভেতর লুকিয়ে বলল, এই ধরো ধরো, ভূত ভূত এসে গেছে। আরে সাগর, আবার শুরু করছো? চুপ। নীলা হেসে গড়াগড়ি খাচ্ছে। এই ছেলেটা আর কোনো দিন সিরিয়াস হবে না, দুষ্টু কোথাকার। তোমরা দুইজনই তো এখন ভার্সিটি গার্ল, আমি তো বাসারই পুরাতন পুরুষ, একটু তো দুষ্টুমি করতেই পারি। আনিকার কাঁধে একটা চিমটি কেটে বলল, চুপ করো, না হলে নিচে ফেলে দিব। তাতে কিছু যায় আসে না, তবে আমি পড়ে গেলে দুজনেই কান্না করবে, ঠিক জানি। নীলা হালকা ধমকে বলল, একটা সজীব সন্ধ্যা একেবারে নাটক বানিয়ে দিল ছেলেটা। হাওয়ার দোলায় চুল উড়াচ্ছে তিনজন। দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসছে, অথচ তাদের আড্ডা যেন থামার নয়। এই আড্ডায় আছে বন্ধুত্ব, হাসি, মজা আর একটু একটু করে গড়ে ওঠা এক অনিবার্য টান, যেটা কেবল সময়ই বোঝে। ছাদের সন্ধ্যা আড্ডা। নীলা, আনিকা আর সাগর ছাদের একপাশে একটা তক্তা বসে বসে গল্প করছিল। চারিদিকে হালকা বাতাস, আকাশে রঙিন মেঘের ভেলা ভাসছে। সাগর একের পর এক দুষ্ট মন্তব্য ছুড়ে দিচ্ছে, মাঝে মাঝে নীলাকে খোঁচা দিচ্ছে, আবার কখনো আনিকার দিকে তাকিয়ে হালকা হেসে বলছে, আনিকা আপু, তুমিও না হেসে গেলে পুরো ছাদ আলো করে ফেলো। আর একটা ডায়লগ দিলে আমি কিন্তু তোর মুখে ঝাড়ু মারবো। ঝাড়ু দিও, কিন্তু আনিকা যেন দেখে, ও যেন বুঝে আমি কত ভালোভাবে অত্যাচার সইতে পারি ওর জন্য। সাগর, বাজে কথা বলবে না তো। আমি নিচে যাচ্ছি, কফি আনছি, তোদের দুইজনের জন্যই বানাচ্ছি। সাগর টুক করে বলল, আনিকা আপু যদি বলে কফি খাবে, তাহলে আমি কফি খাওয়ার ভান করে ওর চোখের দিকে তাকিয়ে থাকবো। নীলা নিচে চলে গেল। সাগর একটু গম্ভীর সুরে আনিকার দিকে তাকিয়ে বলল, আনিকা আপু, তুই জানো আমি মজা করি সব সময়, কিন্তু তোমাকে নিয়ে একটু বেশি হয় না? আনিকা চোখ সরিয়ে ফেলল। এসব কথা বলতে হয় না সাগর, তুমি যেমন আছো থাকো, আমি ঠিক আছি। মানে তোমাকে পটাতে গেলেই গম্ভীর হয়ে যাবে? একটু তো হাসো। আনিকা মাথা নেড়ে উঠে দাঁড়ালো। আমি নিচে যাচ্ছি, নীলাকে একটু সাহায্য করি। সাগর একা ছাদে দাঁড়িয়ে রইল। একবার আনিকার দিকে তাকালো, একবার আকাশের তারা গোনার ভান করলো। নিজেকে বলল, আমি যদি হালকা ফুলকা দুষ্টুমি না করি, তাহলে আনিকার মুখেই তো কোনো এক্সপ্রেশন আসে না। এই মেয়েটাকে পটানোই একটা যুদ্ধ।
রাতের নিস্তব্ধতায় ঘরের টেবিল জুড়ে ছড়ানো বই, খাতা আর দুই বান্ধবীর পড়ার চাপা গম্ভীরতা। বাতাসে নীলার কলম টুপটাপ শব্দ করছে আর আনিকা গুটিসুটি করে চুপচাপ কিছু লিখছে। এমন সময় দরজায় হালকা ঠকঠক আওয়াজ। সাগর হাতে এক কাপ চা নিয়ে হেঁটে ঘরে আসে। আহা, দুই অধ্যাপিকা রাত জেগে পড়াশোনা করছে। কিন্তু একটা প্রশ্ন করব, সুন্দরী মানুষদের আবার এত কষ্ট করে পড়তে হয় নাকি? তুমি এখানে কি করছো? এই তো ভাবলাম পড়াশোনায় একটু রিফ্রেশমেন্ট লাগে, আর তাছাড়া তুমি তো চোখ মারলেই স্যার পাশ দেবে। সাগরের চোখে টিপ মারার অভিনয় দেখে রাগে ফুঁসতে থাকে আনিকা। তোমার সমস্যা কি বলো তো? তুমি ভাবো সবাই তোমার মতো? এইসব বাজে কথা আবার বললে আমি সত্যি এক ঝাড়ি দেব। তুই চুপ কর সাগর, না হলে আনিকা আজকে তোর মাথায় বই ভেঙে ফেলবে। বইয়ের থেকেও ভয়ঙ্কর লাগছে তোমার বান্ধবী রেগে গেলে। আনিকা মুখ গোমরা করে আবার খাতার দিকে মুখ ঘোরায় আর সাগর বেরিয়ে যেতে যেতে বলে, ঠিক আছে ম্যাডাম, ভালো করে পড়ো, কালকের ক্লাসে প্রশ্ন করব। নীলা একটু হাসে। আনিকার মুখে এখনও রাগ। সব মিলিয়ে পড়াশোনায় রাতটাও হয়ে ওঠে একটু রঙিন। সকালে ডাইনিং টেবিলে আনিকা আর নীলা পাশাপাশি বসে ব্রেকফাস্ট করছে। পাউরুটি আর ডিম ভাজির গন্ধে পুরো ঘরটা ভরে আছে। কালকে তো খুব মজা করলি সাগর, আজ কি প্ল্যান? কি? সাগর হাতে ব্যাগ নিয়ে তাড়াহুড়া করে নিচে এসে বলল, প্ল্যান নাই, এখন ভীষণ ব্যস্ত, দেরি হয়ে গেছে আমার। আনিকা ঠোঁট বাঁকিয়ে কাটা চামচ ফেলে বলল, খেতে তো বসো আগে। সাগরের মা তখন পাশেই দাঁড়িয়ে। কি রে, না খেয়ে কোথায় যাচ্ছিস? একটু খেয়ে যা বাবা। আম্মু, আজ খুব জরুরি একটা কাজ আছে, ফিরে এসে খাবো, ঠিক আছে? এই বলে ব্যস্ত হাঁটায় বেরিয়ে গেল সাগর। নীলা কৌতূহল নিয়ে আনিকার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, রে, কোন কাজের এত তাড়া ওর? তোর ভাই তুই জানিস, আমি জানবো কিভাবে? মনে হয় তোকে একটু বেশি খোঁজে। আনিকা চোখ গরম করে তাকালো। বেশি কথা বলিস না তুই। সকালটা ছিল বেশ হালকা রোদের। নীলা আর আনিকা রেডি হয়ে নিচে নামলো। নীলা আজকে হালকা গোলাপি সালোয়ার কামিজ পরেছে আর আনিকার পরনে ছিল হালকা সবুজ কুর্তি। হালকা শ্বাস, চোখে চোখে আত্মবিশ্বাসের ছোঁয়া। চল, আজ একটু আগেই বের হব, ক্লাসটা মিস করতে চাই না। আর আজকে সেই নতুন প্রফেসরের ক্লাস আছে না, অনেক কঠিন শুনছি ওনার স্টাইল। সাগর না থাকলে সবই সহজ লাগে। দরজার কাছাকাছি আসতেই সাগরের মোটর বাইকের শব্দ শোনা গেল। সে বাইক স্টার্ট করে বেরিয়ে যাচ্ছে। সাগর, খেয়ে যা বাবা, খালি পেটে যাস না। আজ একটু তাড়া আছে মা, খুব গুরুত্বপূর্ণ কাজ। তার চোখ নীলার দিকে একবার ঘুরে গেল। সবাই বলে দুষ্টু ছেলে মানেই সমস্যা, কিন্তু একে তো বুঝতেই পারি না। তাই বলছি বেশি পাত্তা দিস না, নয়তো মাথার উপর উঠে বসবে। আনিকা মাথা নেড়ে বাহিরের দিকে এগিয়ে গেল। নীলা দরজা বন্ধ করে একবার পিছিয়ে তাকালো। সাগরের হেলমেটের নিচ থেকে মুচকি হাসিটা যেন চোখেই লেগে থাকলো। সাগরের বাসা, বিকেল, বসার ঘর। নীলা তখনও ভার্সিটি থেকে ফিরেনি, কিন্তু আনিকা ক্লাস আগেই শেষ হয়ে গেছে। সে বাসায় ফিরে সোফায় চুপচাপ বসে আছে, চোখে মুখে যেন হাজারো ভাবনার ছাপ। সাগর দরজা খুলে ভেতরে ঢুকতেই চোখ আটকে যায় আনিকার উপর। আপনি এই সময়? কিছু হয়েছে? কি হবে? সাগরের মুখ থেকে দুষ্ট হাসিটা একটু একটু করে মিলিয়ে যায়। তার চেহারায় প্রথমবারের মতো একরকম গম্ভীরতা খেলে যায়। সাগর নিঃশ্বাস ফেলে এবার সত্যি সিরিয়াস গলায় বলে, আনিকা, আমি একটু অন্যরকম মানুষ, হয়তো বেশি দুষ্টুমি করি, হয়তো আপনার সামনে একটু খেলো ভাব দেখাই, কিন্তু এইসবের আড়ালে একটা জিনিস লুকিয়ে রাখি অনেক দিন ধরে। আনিকা ধীরে ধীরে তাকায় তার দিকে। আমি আপনাকে পছন্দ করি, না শুধু পছন্দ না, ভালোবেসে ফেলেছি আপনাকে। আনিকার দম বন্ধ হয়ে আসে। এই কথা সে ভাবেনি, অন্তত সাগরের মুখে এতটা সরাসরি শুনবে সেটা তো নয়। এটা কোনো মজা তো না, তাই তো? এই প্রথমবার আমি কোনো কথাই মজা করি নাই। আনিকা কিছু না বলে উঠে দাঁড়ায়, যেন এক মুহূর্তে মাথার ভেতর সব কিছু গোলমাল হয়ে গেছে। সে ধীরে দরজার দিকে এগোয়। তার প্রচুর রাগ লাগছে। একটা পিচ্চি ছেলে তাকে প্রপোজ করে। ছি ছি, লোকে কি বলবে?
সে সাগরকে সাবধান করে। খবরদার এমন কথা আর কোনো দিন বলবে না। ভুলে যেও না আমি তোমার বড় বোনের বান্ধবী, নিজের সীমার মধ্যে থাকবে। আরে আপু, ভালোবাসার কোনো সীমা থাকে না, তাই আমিও এই ক্ষেত্রে সীমা রাখতে পারবো না। সাগর বেশি হয়ে যাচ্ছে কিন্তু। সাগর কিছু না বলে আনিকার কাছে এগিয়ে এলো। আনিকা এবার একটু ঘাবড়িয়ে গেল। পিছুতে নিলেই সাগর তার হাত ধরে টান দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আনিকা হতভাগ, বিস্মিত। কি করলো এই ছেলে? তার ঠোঁটে কিস করে দিল। সে ভাবতেই পারছে না। সাগর সামনে কিস করে যাচ্ছে, তার অন্যদিকে মন নেই। আনিকার সামনে ঢাকাচ্ছে। সাগর অনেকক্ষণ কিস করার পরে একটা কামড় দিয়ে ছেড়ে দিল। আনিকার সাথে সাথে ঠাস করে থাপ্পড় মেরে দিল সাগরকে। চিৎকার করে পড়ল, ছোট লোক কোথাকার, লজ্জা করে না বোনের বয়সী কাউকে কিস করিস? আমি তোকে পছন্দ করি না, বুঝতে পারছিস না? আরে আপু, প্রেম ভালোবাসায় ছোট লোক বড় লোক কোনো ব্যাপার না, ভালোবাসি এটাই বড় কথা। বিয়ে কিন্তু আপনাকেই করব, এটা মাথায় রাখবেন। সাগর যেতে যেতে একটা ফ্লাইং কিস ছুঁড়ে দিল আনিকাকে। আনিকা তো রাগে ফেটে পড়ছে। এত বড় অভদ্র ছেলে জীবনে দেখেনি। রাত 9টা। নীলা আর আনিকা রুমে বসে। নীলা সোফায় বসে ফোন স্ক্রল করছে, আর আনিকা বিছানার এক পাশে বই নিয়ে বসে আছে। কিন্তু পৃষ্ঠা নাড়লেও মন নেই। চোখ জ্বলে উঠছে অদ্ভুত রাগে। কিরে আনিকা, আজ তো একদম রেগে বোম হয়ে আছিস। তোর ওই চেহারা দেখে মনে হচ্ছে কেউ তোকে আইসক্রিম কিনে না দিয়ে করলা ধরিয়ে দিয়েছে। আনিকা কিছুই বলে না, ঠোঁট চেপে বইয়ের দিকে তাকিয়ে থাকে। সত্যি করে বল, সাগর কি বলেছে? ওর কথায় কি এত রাগ করলি? তুই চুপ কর প্লিজ। সব সময় মজা করতে হয় না। জীবনটা তোর সিনেমা না যে কেউ এসে বলবে ভালোবাসি আর আমি বলবো ও মাই গড। ওহো, মানে তুই সত্যি সাগরের প্রপোজ করেছে, সেই জন্যই তুই সিরিয়াসলি রেগে আছিস? আনিকা চোখ নামিয়ে নেয়, কিন্তু মুখের রাগী চাহনি বদলায় না। নীলা একটু থেমে হাসি মুখে বলে, আচ্ছা বল না, যদি ওর ভালোবাসা সত্যি হয়? ভালোবাসা মানে দায়িত্ব। হঠাৎ করে কারো মুখে দুটো মিষ্টি কথা শুনলেই আমি গলে পড়বো না। এটাই তো তোর সমস্যা। তোর মনটা কেউ না বুঝলেই সমস্যা, বুঝলেও সমস্যা। রুমটা একটু নিস্তব্ধ হয়ে যায়। বাহিরে রাতে ঝিঝি পোকার ডাক শোনা যায়। নীলা ধীরে ধীরে বলে, আচ্ছা আনিকা, রাগ করিস না। তুই যে সিদ্ধান্ত নিবি আমি তোকে সাপোর্ট করব। আনিকা কিছু না বলে চুপ করে থাকে, কিন্তু চোখের কোণায় লুকানো একটা অস্থিরতা যেন ধরা দেয়। যেন ভালোবাসা আর রাগের মাঝখানে সে আটকে গেছে। আনিকা একা ছাদে এসে দাঁড়ায়। বাতাসে তার ওড়না একটু একটু উড়ছে। চোখ মুখে স্পষ্ট রাগের ছাপ। দিনভর মাথার ভেতর সাগরের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। হঠাৎ পেছন থেকে সাগরের ভারী কণ্ঠ ভেসে আসে, আপু, আপনি কি আমাকে অ্যাকসেপ্ট করছেন? আনিকা ধীরে ঘুরে তাকায়। চোখ রক্ত লাল রাগে। সাগরকে দেখে মনে হচ্ছে সে সত্যিই সিরিয়াস, কিন্তু তাতে কি? আনিকা গর্জে ওঠে, তুমি কি পাগল নাকি? এত বড় সাহস তোমার! আমাকে একসেপ্ট করার কথা তুমি ভাবলে কি করে? আমি তোমার আপু, সেই পরিচয় ভুলে গেলি? আমি আপনাকে কখনো আপু মনে করিনি। চুপ কর, একদম চুপ। তোকে দেখলেই এখন জ্বালা লাগে আমার। কি ভাবিস তুই নিজেকে? সবাইকে পটাতে পটাতে এখন আমার পালা? তোকে যদি আমি আপনাকে পটাতে আসিনি আনিকা আপু, আমি শুধু আপনাকে জানাতে চেয়েছি আপনি আমার অনুভব। তোর এই মুখ আমি আর দেখতে চাই না। একদম দূরে যা আমার সামনে থেকে। সাগর আর কিছু না বলে একটুক্ষণ তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে সিঁড়ির দিকে চলে যায়। তারপর আবার ফিরে এসে আনিকার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। দীর্ঘ 5 মিনিট কিস করে ছেড়ে দেয়। আনিকা রাগে ফুঁসছে। সাগর চলে যায় ছাদ থেকে। আনিকা একা দাঁড়িয়ে থাকে। চাঁদের আলোয় তার চোখ ঝাপসা হয়ে আসে। রাগে, অপমানে, নাকি অন্য কিছুর আভাসে সে নিজেই বুঝে উঠতে পারে না। সকালবেলা থেকেই আনিকা একটু গম্ভীর মুডে ছিল। নীলা বারবার জিজ্ঞেস করেও কোনো উত্তর পায়নি। আরে তোর কি হয়েছে রে? আজ ভার্সিটিতেও যাবি না? না, আমার মাথা ধরেছে, আমি আজ যাব না। মাথা ধরেছে নাকি? সাগরের কথা মনে পড়ছে। আনিকা একরাশ রাগে তাকিয়ে বলল, প্লিজ নীলা, তোর ভাইয়ের নামটা আর একবার বললে আমি সত্যিই রেগে যাব। ও আচ্ছা, বুঝেছি রে, বুঝেছি। ভালোবাসা মানেই রাগ অভিমান। আনিকা চুপ করে রইল। নিচে তখন নীলার মায়ের ডাক। নীলা, আনিকা।
শোনো মা, আজ বাসায় মেহমান আসবে, কেউ ভার্সিটি যাবে না। আচ্ছা ঠিক আছে মা, আসছি। তুই তো আমার বাড়িতেই থাকিস এখন, বুঝলি। আজ আমার মামা মামি আর নানি আসবে। তোকে না আবার সাগরের জন্য পছন্দ করে বসে। কি বলিস এসব? আমি তো তোর বান্ধবী, সাগরের কিছুই না। নীলা ফ্রুকুসকে গম্ভীরভাবে বলল। বান্ধবী? ঠিকই বলছিস, কিন্তু মাঝে মাঝে ভুলে যাই তুই আমার বান্ধবী না, আমার ভাইয়ের বউ। মানে তোর মধ্যে এমন ভাব আসছে এখন। আনিকা দাঁড়িয়ে পড়ে বলল। দেখ, আর একবার এসব বললি তো। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। নীলা খুশি হয়ে বলল। আসছে আমার মামা মামি আর নানি, আয় নিচে চল। ও আনিকা একটু থমকে বলল। আমি পরে আসছি, তুই যা। নীলা একটু মুচকি হেসে নিচে চলে গেল ছোট্ট দরজার উপারে। আনিকা আয়নার সামনে দাঁড়িয়ে মনে মনে বলল। এই বাড়ি, এই মানুষগুলো, এই সম্পর্ক সব যেন অদ্ভুতভাবে জড়িয়ে যাচ্ছে আমার সাথে। রাতের খাবারের পর সবাই বসেছে ড্রয়িং রুমে। আনিকা হালকা একটা একরঙা পিস সালোয়ার কামিজ পরে চুপচাপ বসেছিল। নানাভাবে এড়িয়ে চলছিল সাগরকে। হঠাৎ সাগরের মামা মামি আর নানি এসে বসলেন। হাসি মুখে সবার সাথে সালাম দোয়া বিনিময় শেষে নীলার পাশেই বসে পড়লেন তার মামি। নীলার মামির চোখ হঠাৎ আনিকার দিকে গিয়ে আটকে গেল। আরে, এই মিষ্টি মেয়েটা কে রে নীলা? আমার বান্ধবী আনিকা, ভার্সিটিতে আমার ক্লাসমেট। আহারে, কি শান্ত আর সুন্দর দেখতে। তোমাদের বাসাতেই থাকে? আপাতত থাকছে আমাদের বাসায়। আমার খুব ভালো বন্ধু ও। ওর বাবা মা ব্যবসার কাজে বাইরে গেছে, তাই কিছুদিন থাকবে এখানে। সাগর একটু দূরে দাঁড়িয়েছিল। কথাগুলো শুনে মুখ টিপে হাসলো। আর আনিকা, সে মুখ গম্ভীর করে অন্যদিকে তাকিয়ে রইল, যেন কিছুই শোনেনি। তবু নীলার মামি আবার জিজ্ঞেস করলেন। আচ্ছা, বিয়ের বয়স হয়েছে বুঝি? মেয়ে তো খুব গোছানো দেখাচ্ছে। এবার আনিকা উঠে দাঁড়িয়ে পড়ল চুপচাপ। গলায় কোনো শব্দ নেই, কিন্তু মুখে চাপা রাগ যেন ছড়িয়ে পড়ছে চারপাশে। সাগরের ঠোঁটে একটা ব্যঙ্গাত্মক হাসি। আজকে তো আপুর গালি শুনতেই হবে। দুপুর, নীলাদের বাসা, মেহমানেরা এসেছে। হাসি, গল্প, খাওয়া দাওয়া চলছে। আনিকা ঠান্ডা মুখে বসেছিল। নীলার মামি তাকে বেশ নজরে রাখছিলেন। পরে আনিকা হঠাৎ উঠে রুমে চলে আসে। কিছুক্ষণ পর নীলা আসে তার পেছন পেছন। তোকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হঠাৎ এত সিরিয়াস ভাব, কি হয়েছে রে? তোর মামি কি আমার বিয়ের ঘটকালি করতে আসছে নাকি? হ্যাঁ, কি বলিস এসব? একটা মেয়ে তার বান্ধবীর বাসায় এলে কি এমনভাবে তাকিয়ে থাকে কেউ? আর এত প্রশ্ন এই মিষ্টি মেয়েটাকে। কোন ক্লাসে পড়ে, বাড়ি কোথায়, বাবা কি করেন, রান্না করতে পারো? আরে আরে থাম, মামি তো সবার সাথেই এমন করে। তোকে দেখে একটু বেশি খুশি হয়েছে, তাই হয়তো খুশি। একটুও খুশি না আমি। আবার বলে বসে এই মেয়েটাকে তো আমাদের সাগরের সাথে দারুণ মানাবে। তুই কি তোর বাসা থেকে ম্যাচ মেকার চালাচ্ছিস নাকি? আনু প্লিজ, আমি কিছু বলিনি, বিশ্বাস কর। আমি তো তোকে বোনের মতো দেখি। আমিও তোকে বান্ধবী হিসেবে ভালোবাসি, কিন্তু এইভাবে যদি সবাই এক একটা লাইন দিয়ে দেয়, তাহলে একদিন না তুই আমার বিয়ে ঠিক করে দিবি। নীলা চুপচাপ দাঁড়িয়ে থাকে, মুখে ছোট্ট হাসি। আচ্ছা, বিয়ের কথা বাদ, তবে মানতেই হবে আমার মামির চোখ আছে। সাগরের সাথে তুই একদম। আনিকা বালিশ ছুঁড়ে মারে। নীলা, একেবারে মুখ বন্ধ কর, না হলে আজ তোর বিয়ে আমি ঠিক করে ফেলবো। দুজনেই হেসে ফেলে, কিন্তু আনিকার চোখে একটু আলাদা রকম অস্বস্তি ফুটে ওঠে। বিকেলের নরম আলো, ছাদের কোণে দাঁড়িয়ে আনিকা, চারপাশে হালকা বাতাস। আনিকার খোলা চুল উঠছে হাওয়ায়। সে নির্জনে দাঁড়িয়ে আছে, মনটা যেন একটু খারাপ খারাপ। অচমকাই পেছন থেকে সাগর এসে চুপচাপ তার পেছনে দাঁড়ায়। হঠাৎ সাগর মুখটা আনিকার চুলে ডুবিয়ে দেয়। আনিকা চমকে উঠে সরে গিয়ে বলে। তুমি পাগল নাকি? কি করছো এসব? আপনার চুলে তো একটা গন্ধ আছে, একদম কোকনের মতো। আমার মাথা ঘুরে যায়। তুই একটা অসভ্য, দূরে যা, আর কখনো আমাকে ছুবি না। আমি বলেছিলাম না এসব পাগলামি যেন না করো। আপনি তো রেগে গেলে আরো বেশি সুন্দর লাগে। তুই এখনই চলে যা, নয়তো নিচে গিয়ে নীলাকে সব বলবো। আমি তোমাকে ছাড়বো না। আচ্ছা মেরি বোন, আচ্ছা চলে যাচ্ছি। তবে একটা কথা বলি, তোমার মতো রাগী মেয়ে পছন্দ আমার। আনিকা সাগরের দিকে কটমট করে তাকায়, আর সাগর হেসে হেসে পেছনে হাঁটতে হাঁটতে নেমে যায় ছাদ থেকে। আনিকা থেমে যায়, তারপর ধীরে ধীরে গালে হাত রাখে।
নিজের মনেই ফিসফিস করে। এই ছেলেটা ঠিক কী চায় আমার কাছে? নীলা আজ ঘুম থেকে উঠেই বলে দিল, আজকে আমি ভার্সিটি যাচ্ছি না রে আনু, তুই একাই যা। তুই কি ঠিক বলছিস? একটা ক্লাসও মিস করিস না তুই। হঠাৎ নীলা ক্লান্ত চোখে জানালার বাহিরে তাকিয়ে বলে, মাথা ধরেছে। আর তুই তো আছিস, প্রেজেন্ট দিয়ে দিবি আমার। আনিকা বিরক্ত মুখে বই নিয়ে রেডি হয়। ঠিক তখনই গেটের সামনে বাইকের শব্দে তাকিয়ে দেখে সাগর দাঁড়িয়ে আছে, হেলমেট হাতে। চলেন দিয়ে আসি আপনার ভার্সিটিতে। আনিকা চোখ কুঁচকিয়ে বলে, না, আমি একাই চলে যাব, তোমার যেতে হবে না। আপনার না যাওয়ার অনেক কারণ থাকতে পারে, কিন্তু আমার কাছে একটাই, আপনি একা রাস্তায় গেলে আমার মেজাজ খারাপ হয়। চলেন এখন। আনিকা বিরক্ত হয়ে পেছন ঘুরে হাঁটতে যায়, কিন্তু সাগর বাইকের সামনে এসে দাঁড়ায়। একটা পলিটনে রাস্তার মেয়েকে কেউ হেলমেট অফার করলে সে না করে দেয় না। আর আপনি তো আমার আপুর বান্ধবী। বোনের বান্ধবী মানেই জোর করে বাইকে ওঠাতে পারবে? হ্যাঁ, কারণ আমার বোনের ছোট হিসেবে আমার দায়িত্ব আপনি সেফলি পৌঁছাবেন। এখন ওঠেন। আনিকার আর কিছু বলার উপায় থাকে না, না চাইলেও সাগরের পেছনে বসে পড়ে। বাইক ছুটে চলে, আর তার চুলের বাতাসে সাগরের চোখ আবারও হারিয়ে যায়। সাগরের বাইকে আনিকা সাগরের বাইকের পেছনে বসে আছে, মুখ গম্ভীর, চারপাশে গাছপালা, পাখির ডাক। বাইক থামে এক নির্জন অথচ সুন্দর জায়গায়। তুমি বলেছিলে আমাকে ভার্সিটিতে নামিয়ে দিবে। এটা তো কোনো ভার্সিটি না, এটা তো পুরো জঙ্গল ঘেরা প্রেমিকদের পছন্দের জায়গা। আপনার সাথে প্রথম ডেটে আসলাম তো, একটু রোমান্টিক হন আনিকা। রাগ করলে মন খারাপ লাগে। কি বললে তুমি? এটা কি ডেট নাকি? তুমি আমার অনুমতি ছাড়া আমাকে এখানে এনেছো, এটা কিডন্যাপ। সোজা ভার্সিটিতে নিয়ে চলো। সাগর ধীরে ধীরে বাইক থেকে নেমে আসে, আনিকার সামনে এসে দাঁড়ায়, বলে, আপনি তো কল্পনার রাজ্যের মেয়ে আনিকা। আপনাকে ভার্সিটিতে নামিয়ে দিলেই যদি হতো। আমি চেয়েছি একটু সময় কাটাতে, আপনার হাসি দেখতে, এই রোদ্দুরের নিচে হালকা বাতাসে চুল ওড়ানো মেয়েটাকে একটু অনুভব করতে। তোমার এসব নাটকীয় সংলাপে আমি পড়বো না, চলো এখান থেকে। আপনি না বললে হয়তো জানতামই না যে আমি এর আগে মেয়েটাকেই ভালোবেসে ফেলেছি। আনিকা থেমে যায়, ধীরে মুখ ফিরিয়ে সাগরের চোখে তাকায়। তুমি পাগল। হ্যাঁ, তবে শুধু আপনার জন্যই। আনিকার চোখে কিছুক্ষণের জন্য দ্বিধা, আবার রাগ। সে মুখ ঘুরিয়ে সরে দাঁড়ায়। আচ্ছা, এবার ভার্সিটিতে নিয়ে চলো, নয়তো রাস্তায় নামিয়ে দিব। যাক, প্রথম ডেটে ঝাড়িও খেলাম, কথাও পেলাম। আপনার দিন তো সফল। এসেই যখন পড়েছি একটু ঘুরে যাই না? আনিকা চোখ ছোট্ট করে তাকিয়ে বলল, আমি তোমার সাথে ঘুরতে আসিনি, ক্লাস মিস হয়ে গেল একটা। আচ্ছা, বকাঝকা করলেন তো অনেক, এখন একটু ডেট করেন না। আজ আমাদের প্রথম ডেট। আনিকার গাল লাল হয়ে গেল, কিন্তু মুখে রাগ দেখিয়ে বলল, তোমার মাথা ঠিক আছে? আমি তোমার কেউ না, আবার ডেট কিসের? সাগর দুষ্টু হাসি দিয়ে বাইকের পাশে দাঁড়িয়ে বলল, এখনো কেউ না, তাই তো চেষ্টায় নেমেছি। একটু সময় দিন, হয়েই যাব। আনিকা মুখ ফিরিয়ে চলে যেতে চাইলেই সাগর হঠাৎ বলল, আরে রাগী সুন্দরী আপু, নদীর ধারে এত সুন্দর জায়গা দেখে আপনারও তো একটু হাঁটার ইচ্ছে হচ্ছে মনে হচ্ছে। আনিকা একটু থেমে তাকায়। বাতাসে উঠতে থাকা ঘাস আর নরম আলোয় নদীর দুলানো জল যেন মন গলাতে থাকে। সে ধীরে ধীরে বলে, মাত্র 5 মিনিট, এরপর একটা শব্দ না করেও আমি বাড়ি যাব। সাগরের চোখ জল করে ওঠে। 5 মিনিটের তো প্রেমে পড়া যায় আনিকা ম্যাম। একটা শব্দও না, বলেছি না? সাগর ঠোঁটে আঙুল চেপে ধরে ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি তো চুপই আছি, শুধু চোখ দিয়ে ভালোবাসা ছড়াচ্ছি। রাস্তার পাশে এক ছোট্ট ফুচকার দোকান। সাগর আর আনিকা সেখানে দাঁড়িয়ে। সাগর দোকানদারকে চোখ টিপে বলল, ভাই, এমন ঝাল দিয়া বানাইবেন যেন কেউ খাইলে
আগুন ছুটে। বুঝছি ভাই, প্রেমের ঝাল মেশায় বানায় দিতেছি। সাগর হাসি মুখে আনিকার দিকে ফিরে বলল, চলেন আপা, ফুচকা খাওয়া হোক। এটা কিন্তু আমাদের প্রথম ডেট। ঝাল মিষ্টি মেমোরি থাকা দরকার। আমি এসব রাস্তার খাবার খাই না, আর তুমি কেন আমাকে জোর করছো? সাগর ঠোঁটে দুষ্টু হাসি টেনে একটাও কথা না বলে হুট করে একটা ফুচকা তুলে আনিকার মুখের সামনে ধরে বলল, আপা, একবারই খাইয়া দেখেন, লাইফে এমন স্বাদ আর পাইবেন না। আনিকা মুখ ঘুরিয়ে নিতে চাইল, কিন্তু তার আগেই সাগর হঠাৎ ফুচকাটা তার মুখে দিয়ে দিল। আনিকা চোখ বড় করে বলল, এত ঝাল! সাগর, আমি মরতেছি। সে পানি পানি করতে লাগলো, মুখ লাল হয়ে গেল, চোখে পানি চলে আসলো। সাগর হেসে হেসে তার পানির বোতল এগিয়ে দিল। এই নেন আপা, প্রেমের আগুনে পুড়লেন একটু, এখন ঠান্ডা হন। আনিকা গলা পরিষ্কার করে ঝাঁঝিয়ে বলল, তুমি একটা অসহ্য ছেলে। এটা কোনো ডেট নাকি অত্যাচার? প্রেম করতে গেলে একটু ঝাল সহ্য করতেই হবে আপু। আর একটা যদি দাও না সাগর, তাহলে তো আপনিই বলতেছেন, আর একটা দেই। আনিকা মুখ ফিরিয়ে নিলেও সাগর তার মুখে পুড়ে দিল। আনিকার সারা শরীর ঝালে জ্বলে উঠল। সাগর বুঝলো এবার অনেক বেশি ঝাল লাগছে, মুখ একদম লাল টকটকে হয়ে গেছে। সাগর তার হাত ধরে আড়ালে নিয়ে আসলো। আনিকা পানি পানি করে যাচ্ছে। সাগর তার মুখের কাছে মুখ নিয়ে নিঃশব্দ কণ্ঠে বলল, পানি ছাড়াও ঝাল কমানো যায় ম্যাডাম? আনিকা তাকালো সাগরের দিকে। সাগর আর কিছু না বলে আনিকার ঝাল দুটো ঠোঁট আঁকড়ে ধরে চুষতে শুরু করলো। আনিকার জান চাই। এমনি ঝালে আগুন হয়ে গেছে পুরো শরীর, তার উপর সাগরের হাত তার শরীরের বিচরণ করছে। আনিকা রেগে ফায়ার। সাগর যত্ন সহকারে আনিকার ঠোঁটের ঝাল চুষে নিচ্ছে। বেশ কিছুক্ষণ পরে ছেড়ে দিল আনিকাকে। আনিকার ঝাল পুরোপুরি গায়েব হয়ে গেছে, তাই সে আর রাগ দেখালো না, বাইকের দিকে হাঁটা ধরল। সাগরও তার পেছন পেছন গিয়ে বাইক স্টার্ট দিল। বিকেলে বাসায় ফিরে রুমে ঢুকতেই নীলা আনিকার মুখের দিকে তাকিয়ে হা করে বলল, এত ঝামেলায় পড়ি, আপাতত ঠোঁটটা কেন এমন ফুলে আছে রে? কে মারছে তোকে? আনিকা আয়নার সামনে দাঁড়িয়ে মুখ দেখছিল। সত্যি ঠোঁটটা লাল হয়ে ফুলে উঠেছে, চোখে হালকা পানির ছাপও রয়ে গেছে। সে মুখ ঘুরিয়ে জবাব দিল, কেউ না, ফুচকা খেতে গিয়েছিলাম, একটু ঝাল ছিল তো, কি আর করব। শুধু ঝাল খাইলে ঠোঁট ফুলে যায় নাকি আরো কিছু ছিল? আনিকা একটু থমকে গেল, মুখ নিচু করে জবাব দিল, অত কিছু না রে। সাগর জোর করে মুখে দিয়ে দিল একটা। এরপর বুঝলি ঝাল। ওহো, তাহলে আজ ডেটও ছিল, ফুচকাও ছিল, আর ঠোঁট ফোলানো বোনাস। আহা, প্রেমে পড়ে গেছিস নাকি? আনিকা এক ঝটকায় বালিশ ছুঁড়ে মারল নীলার দিকে। ধুর, তুই না চুপ করবি? নীলা বালিশটা ধরে বলল, না, করব না। ফুচকার ঝাল গেলেও প্রেমের ঝাল তো এখনো তোর মুখে লেগেই আছে। আনিকা কানে হাত দিল, না আল্লাহ, আমি আর ওর সাথে কোথাও যাব না। 1 নাম্বারের অত্যাচারী ছেলে, আর তুই 2 নাম্বার লাজুক প্রেমিকা। আনিকা মুখ লুকিয়ে ফেলল বালিশের নিচে। চারিদিকে রাতের নিস্তব্ধতা, চাঁদের আলোয় ছাদটা এক অদ্ভুত আবেগে ভরে আছে। আনিকার চোখে ঘুম নেই। বিছানায় শুয়ে একটানা এপাশ ওপাশ করে সে ক্লান্ত। অবশেষে ধীরে ধীরে পা টিপে টিপে ছাদে উঠে এলো। শান্ত একটা হাওয়া বইছে, সে হাওয়ায় আনিকার ওড়নাটা উড়ছে হালকা করে। ঠিক তখনই চোখ পড়ে গেল সামনের দিকে। ছাদের কিনারে বসে থাকা পরিচিত এক অবয়ব সাগর। এক মুহূর্তে থমকে গেল ও, নিজেকে আড়াল করে আবার সরে যেতে যাবে এমন সময় সাগর হঠাৎ পেছন ফিরে তাকিয়ে বলল, এত রাতে চোরের মতো ছাদে উঠলে কেন? তোমারে দেখবো এমন ইচ্ছা ছিল না, যাচ্ছি আমি। ওর পা পুড়ে গেছে মাত্রই, তখনই পেছন থেকে সাগরের গরম হাতটা ওর কবজিতে এসে চেপে ধরল। একবার এলে তো কথা না বলে চলে যাবে কেন? আমি কি এতই অপরিচিত? আনিকা ওর হাত ছাড়াতে চাইল, কিন্তু সাগরের চোখে তখন গম্ভীরতা। চাঁদের আলোয় ওর চোখ দুটো কেমন যেন গম্ভীরভাবে উজ্জ্বল লাগছে। আনিকা মুখ ঘুরিয়ে বলল, তুমি কি মনে করো তোমার জন্য আমার ঘুম হারাম হয়ে গেছে? সাগরের ঠোঁটে হালকা এক টান হাসি। আমি কি বলেছি কিছু? ঘুম না আসলে মানুষ ছাদে আসে, কিন্তু আমাকে দেখে চলে যেতে চাইলে বুঝে নিতে তো কষ্ট হয় না? এত বোঝো তাহলে আমার চোখে তাকিয়ে বোঝো না তোমাকে চাই না আমি? তোমার
সাগর কিছুক্ষণ চুপ থেকে বলল, রাখি তো, কারণ জানি তোমার চোখে আমার জন্য যত রাগ তার নিচে লুকানো থাকে অনেক কিছু। আনিকা ওর দিকে তাকালো এক ঝলক, তারপর মুখ ঘুরিয়ে বলল, আমার সঙ্গে কথা বলে সব গুলিয়ে যায় আমার। সাগর ওর হাতটা আস্তে করে নিচের দিকে টেনে আনলো। গুলিয়ে যাক, মাঝে মাঝে গুলিয়ে গেলেই তো বোঝা যায় কার মনে কি আছে। চাঁদের আলোয় দুজনের ছায়া মিলে যাচ্ছে একটাই। রাতের নিস্তব্ধতা এক নতুন অনুভূতির সাক্ষী হয়ে থাকলো। ছাদের নিঃশব্দ রাত, চাঁদের আলো, আবেগ আর গোপন অনুভূতির বিস্তার। আনিকা সাগরের হাত ছাড়াতে চাইলেও পারল না। সাগরের চোখে তখন একটা গভীর টান, যেটা কোনো প্রশ্ন করে না, শুধু অনুভব করে। সাগর ধীরে কাছে এগিয়ে এসে কানের কাছে ফিসফিস করল, এত রাগ করো কেন বলো তো? আমি তো শুধু তোমার হাসি মাখা মুখটা দেখতে চাই। আনিকা চোখ ফিরিয়ে রাখলেও গাল বেয়ে চুপি চুপি একটা লজ্জার রং ছড়িয়ে পড়ছে। সাগর ওর হাতটা মুখের কাছে তুলে আনলো, আলতো করে একটা চুমু আঁকলো ওর আঙুলের পেছনে। আনিকার নিঃশ্বাস আটকে গেল মুহূর্তেই। আনিকা কাঁপা কণ্ঠে বলল, সাগর এইভাবে না, মানে সাগর আর কিছু শোনে না। ও ধীরে আনিকার গালে হাত রেখে বলল, তুমি চাইলেও না বলতে পারবে না, আমি তো তোমার চোখে পড়েই গেছি। ও আস্তে করে ওর মুখটা কাছে টেনে আনলো। আনিকা চোখ বন্ধ করে ফেললো, অনিচ্ছা, অভিমান আর এক অদ্ভুত টানাপড়নের মাঝে। সাগরের ঠোঁট স্পর্শ করলো আনিকার ঠোঁটে, গম্ভীর চুমনে লিপ্ত হয়ে গেল সে। আনিকাও আজ বাধা দিতে পারল না, হাত বাড়িয়ে সাগরের কলার টেনে ধরল। সাগর আরও বেশি উত্তেজিত হয়ে গেল, তার হাত আনিকার শরীরে বিচরণ করছে। আনিকা কেঁপে উঠছিল, এমন পুরুষালী স্পর্শ গায়ে কাঁটা দিয়ে যাচ্ছে। সে আর পাচ্ছে না, সে ধাক্কা দিল সাগরকে। সাগর সরে গিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ফিস ফিস করে বলল, তোমার গালটা একদম নরম, রসগোল্লার মতো। ঝাল ফুচকা খেয়ে ফুলেছে না আমার ভালোবাসায়। আনিকা চোখ মেলে তাকালো সাগরের দিকে। চোখে ছিল রাগ, লজ্জা আর এক ফোঁটা না বলা টান। সাগর আবার ঠোঁট ছুঁয়ে দিল ওর ঠোঁটে, খুব হালকা, খুব ধীরে একটা চুমু। না তাড়াহুড়া, না জোর, যেন অনেক দিন ধরে জমে থাকা অনুভব আজ নিঃশব্দে মুখ ফুটল। আনিকা কিছু বলে না, শুধু সাগরের বুকে মুখ গুজে ফেলে। একটুও না ঠেলে দিয়ে সাগর ওকে শক্ত করে জড়িয়ে ধরে। তুমি রাগ করো, আমি আদর করব। তুমি ঝাড়ি দিবে, আমি ভালোবেসে সব সহ্য করব, কারণ আমি তো তোমারই একদম নিজের করে নিব। ছাদের কোণে দুজনের ছায়া তখন চাঁদের আলোয় আরও কাছাকাছি হয়ে এক হয়ে যায়। পরদিন সকাল, নীলা আর আনিকার রুম সূর্যের আলো জানালার ফাঁক গলে ঘরে পড়ছে। ঘুম থেকে উঠে জানালার সামনে দাঁড়ালো আনিকা। নিজের ঠোঁটের দিকে তাকিয়ে চোখ কুঁচকিয়ে গেল ওর, হালকা ফুলে আছে। ঠিক তখনই ঘরে ঢুকে পড়ল নীলা। চোখ খুলেই সোজা আনিকার দিকে তাকিয়ে বলল, আজ ঠোঁট এমন ফুলেছে কেন রে? আনিকা চমকে গেল, হাত দিয়ে মুখটা আড়াল করার চেষ্টা করলো। তাড়াতাড়ি, কি? কিছু হয়নি তো? নীলা সন্দেহ ভরা চোখে এগিয়ে এসে বলল, আরে না, মানে কাল তো ঝাল ফুচকা খেয়ে ফুলে গেছিল, সেটা তো বলছিলি, আজ আবার কি হলো? আনিকা চোখ নামিয়ে ফেলে ফিস ফিস করে বলে, ওই হয়তো হাওয়া লেগেছে। হাওয়া কি শুধু ঠোঁটে লাগে নাকি? তোর গালও টুকটুকে লাল। আহা, রোম্যান্সের রং লুকানো এত সহজ না বিবি। আনিকা ভীষণ লজ্জা পেয়ে চাদরের কোণে মুখ গুজে ফেলে, গলায় কাপা লজ্জা। নীলা প্লিজ চুপ কর। নীলা হেসে কুটি কুটি পাশ থেকে বলে, ও মা, সত্যি কিছু একটা হয়েছে। সাগর ঠিকই বলছিল, আমার বান্ধবী আস্ত মাখন, জাস্ট একটু গড়লেই মিশে যায়। আনিকা বালিশ ছুঁড়ে মারে ওর দিকে, গাল টকটকে লাল হয়ে গেছে। আর বলবি তো জানালা দিয়ে ফেলে দিব তোকে। জানালা না, জান্নাতেও ফেলে দিবি। আমি তবুও বলবো, রাতের চাঁদের আলোয় একটা চুমু আর সকালে ফুলে ওঠা ঠোঁট, আহা প্রেম। আনিকা চাদরে মুখ ঢেকে ফেলে, ভেতরে ভেতরে ঠোঁটের কোণে লাজুক একটা হাসি খেলে যায়। ভার্সিটির মূল গেটের সামনে সকালবেলা নীলা আর আনিকা ধীরে ধীরে হেঁটে ভেতরে ঢুকছে। নীলার হাতে বইয়ের ব্যাগ, মুখে খুনসুটির ভঙ্গি। আনিকার পাশে লাজুক মুখে হাসছে, মুখে এখনও সেই হালকা লজ্জার ছাপ। ঠিক তখনই গেটের ঠিক পাশে দাঁড়িয়ে থাকা একটা পরিচিত ছায়া চোখে পড়ে দুজনের। সাগর। নীলা চোখ বড় করে বলে ওঠে, আরে তুই এখানে?
এটা তো ভার্সিটি, তুই এখানে কি করিস? সাগর ভেজা ভেজা হেসে 2 হাত পকেটে ঢুকিয়ে বলে, আপু, কলেজে খুব বোরিং লাগতেছিল, ক্লাস ক্লাস ক্লাস, তাই ভাবলাম একটু আড্ডা দিতে চলে আসি তোমাদের ভার্সিটিতে। আড্ডা দিতে? না মানে তোর কলেজে আর আমাদের ভার্সিটির মাঝখানে তো 8 কিলোমিটার, তুই আড্ডা দিতে আসলি নাকি কারো ঠোঁট ফোলা দেখে মনে শান্তি নাই? সাগর মুখ গম্ভীর করে নাটকীয় ভঙ্গিতে বলে, আপনি আজকাল বড় সন্দেহপ্রবণ হয়ে গেছেন আপু। আমি তো এসেছি শুধু এই নরম রোদের আলোতে একটা দুধের মতো মুখওয়ালা মেয়ের হাসি দেখতে। আনিকা থমকে যায়, লজ্জায় গাল লাল হয়ে যায়, চোখ নিচু করে ফেলে সে। নীলা পাশে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে হাসি চাপাতে চাপাতে বলে, ও মা, এত রোমান্টিক ডায়লগ তো তোর কলেজে যায় না রে ভাই, এ তো পুরাই প্রেমের কবিতা। কি করব আপু, আমার কবিতা লেখার মুড তো একমাত্র তোমার বান্ধবী সামনে আসে। নীলা, আমি ক্লাসে যাচ্ছি। একা যেতে দিব না, আমি এসেছি তো শুধু তোমার জন্যই। নীলা হাসতে হাসতে দুজনের মাঝে দাঁড়িয়ে বলে, ওহো, তাহলে আমি হইলাম এখন কাবাব মে হাড্ডি। ঠিক আছে ভাই, আমি যাই, তোমরা আড্ডা দাও, আমি ক্লাস করি। কিছু দূরে হেঁটে যায় নীলা, পেছন ফিরে একবার চোখ টিপেও দেয় আনিকাকে। আনিকা গালে হাত দিয়ে মুখ ঘুরিয়ে হাসি চাপার চেষ্টা করে। সাগর পাশে হেঁটে এসে বলে, আজকে তোমার ঠোঁট অনেক সুন্দর লাগছে। আর বললে চর খেয়ে যাবে। কিন্তু আদরের চর হলে খেয়ে নিতে আপত্তি নেই। ভার্সিটির ক্যান্টিন। দুপুরের সময় ক্লাস শেষে ক্যান্টিনটা একটু ফাঁকা হয়ে গেছে, বাতাসে হালকা গরম, আর চায়ের কাপে বুদবুদ তুলে দুষ্টু প্রেম জমে উঠছে ধীরে ধীরে। এক কোণে টেবিলে বসে আছে সাগর আর আনিকা, সামনে 2 কাপ চা, একটা সিঙ্গারা, আর সাগরের মুখে শয়তানি হাসি। সাগর চোখ গরম করে চায়ের কাপের দিকে রেখে বলল, জানো, তোমার ঠোঁট দেখে আজকাল চায়ের কাপড় লজ্জায় লাল হয়ে যায়। আনিকা কাপটা তুলে মুখ লুকানোর চেষ্টা করলো। সাগর, তোমাকে আমি আগেই বলেছি এসব কথা বলবে না। সাগর কপট দুঃখ ভরা মুখ করে বলল, আমি কিছুই বলিনি, শুধু চায়ের ফিলিংস শেয়ার করলাম। যা কথা বলে নাকি? হ্যাঁ, আজকাল যা যুগ, মানুষ কথা কম বলে, চাই এখন রিলেশনশিপ চালায়। আনিকা হেসে ফেলল, মুখ থেকে হাসি আটকাতে পারল না। সেই হাসি দেখে সাগর একটু ঝুঁকে এসে বলল, এই হাসিটা যেন কেউ চুরি না করে, শুধু আমার জন্য বরাদ্দ রাখো। আনিকা কাশির ভান করে চা খেতে থাকে, লজ্জায় গাল লাল। তুমি কি কলেজে না গিয়ে শুধু এইসব প্রেমপত্র লিখে আসো? কলেজে ক্লাস হয়, এখানে তোমার হাসির ক্লাস। কেই বা চাইবো বই মুখে নিয়ে বসে থাকতে। আনিকা এবার আর সহ্য না করে সিঙ্গারার টুকরো তুলে সাগরের মুখে ঢুকিয়ে দিল। খাও, চুপ থাকো, একটা কথা বললে তো আর থামো না। সাগর মুখে সিঙ্গারা নিয়ে গড়গড় করে বলল, তুমি তো এমনই, খাবার দিয়ে মুখ বন্ধ করো, অথচ জানো না আমার তো শুধু তোমার ঠোঁটেই লেগে থাকে ক্ষুধা। আনিকা থতমত খেয়ে গাল চেপে বলল। সাগর, তখন পাশের টেবিল থেকে কয়েকজন বন্ধু হেসে উঠল। ভাই, রিলেশনশিপের লাইন কই থেকে শিখছো রে? আমি লাইনে না, আমি সরাসরি হাটে ঢুকি ভাই। আজকের পর তোমাকে ক্যান্টিনে আসতেই দিব না। নীলা, ঠিক আছে, তাহলে ছাদে রাতের আলোয় ঠোঁটে ঠোঁটে কথা বলা যাবে। আনিকা সাগরের হাতে চিমটি কাটে, আর চারপাশে হাসির রোল পড়ে যায়। ক্যান্টিনের কোণে আনিকা ও সাগর চা সিঙ্গারার আড্ডায় ব্যস্ত। সাগর দুষ্টু হাসি মুখে আনিকার দিকে তাকিয়ে আছে, আর আনিকা তার সেই হাসির থাবা থেকে নিজেকে লুকিয়ে রাখতে ব্যর্থ। চোখে মুখে লাজুক, অথচ অস্বীকার করতে না পারা এক কমলতা। ঠিক তখনই ক্লাস থেকে ফিরে তাজা হওয়ার মতো হেঁটে এসে হাজির নীলা, ব্যাগ কাঁধে ঝোলে, হাতে বই, চোখে এক রহস্যময় হাসি। নীলা চোখ চাওয়াচাওয়ি দৃষ্টি দেখে দাঁত কেলিয়ে বলল, ওহো, এত প্রেম, এখনো গেলি না সাগর? সাগর আরাম করে পেছনে হেলান দিয়ে বলল, চাই কেন আপু, এখানেই তো প্রাণের শান্তি। নীলা চেয়ার টেনে বসে পড়ল। তো
তোকে দেখে মনে হয় এই ভার্সিটিতে ভর্তি হয়ে যাবি। শুধু রেজাল্ট বাদ দিয়ে সব কিছু তো তুই আগেই করে ফেলছিস নীলা। আরে হ্যাঁ রে, প্রেম, আড্ডা, চোখে চোখ রাখা, ঠোঁট ফোলা, বাকি আছে শুধু ক্লাসে নাম লেখা। আমি তো ভাবছি ওর ক্লাসে না হয় আর্টসের টিচার হয়ে যাই, প্রতিদিন লাভ স্টাডি করাবো। আনিকা চায়ের কাপ নামিয়ে রাখে, মুখে লজ্জার ছায়া, গাল লাল করে বলে, তোরা দুইজন মিলে আমায় পুরো পাগল বানাবি আজকে। পাগল তো তুই অনেক আগেই হয়েছিস, এখন শুধু সাগরের চোখে রং লাগছে। এই পাগলটার জন্য আমি সারা জীবন পাগল হয়ে থাকতে রাজি। হায় রে প্রেম, এই প্রেম কয়দিন আমার বান্ধবীর জীবন তছনছ করে ছাড়বে। আনিকা উঠে দাঁড়িয়ে বলে, চল ক্লাস শুরু হবে, এর চেয়ে আগে যাই, না হলে তুই আর সাগর মিলে আমাকে কলেজে বার্তাবাহক বানাবি। আমি চলি তাহলে। ক্লাসে না পারি তোমার মনে ঠিক ক্লিয়ারলি প্রেজেন্ট আছে কিনা বুঝে নিও। সাগর চোখ টিপে হাঁটা দেয়। আনিকা তার পেছনে তাকিয়ে চুপচাপ হেসে ফেলে, আর নীলা পাশে দাঁড়িয়ে বলে, তোদের প্রেম দেখলে আমার প্রেমে পড়তে মন চায়, তারপরে ভয়ও লাগে। বিকেলের শেষ বিকেল। আনিকা নীলার বাসায় চায়ের কাপ আর মিষ্টি কথায় ক্যান্টিন আড্ডা শেষে আনিকা বাড়ি ফিরেছে। চুপচাপ দরজা খুলে ভেতরে ঢুকতেই এক মুহূর্ত দাঁড়িয়ে গেল সে। ড্রয়িং রুমে বসে আছে ওর মা বাবা, চোখে চিন্তার ভাস, পাশে ব্যাগ, আর নীলার মা পানি নিয়ে বসে আছেন। আনিকার মুখ থমথমে হয়ে গেল, গলা শুকিয়ে এলো। ধীরে ধীরে এগিয়ে গেল সে। আনিকা থতমত গলায় বলল, বাবা মা তোমরা হঠাৎ? আনিকার মা কঠিন গলায় বললেন, হঠাৎ না মা, তোমার জন্যই তো আসা। আমাদের কাজ শেষ, এখন আর দেরি নয়। অনেক দিন হয়ে গেছে তোকে না দেখে। তোর মা ঠিকমতো ঘুমাতে পারে না, আমরা আজই নিয়ে যাব তোকে। আনিকার বুকটা হঠাৎ ধক করে উঠল, কেমন যেন একটা অজানা টানা পোড়নে পড়ে গেল সে। এই শহর, এই বাড়ি, এই ক্যান্টিন, এই স্বাদ, আর সাগর। নীলা পাশে এসে ফিস ফিস করে বলল, ওরে বেটা, এখন বুঝবি প্রেম মানে শুধু ক্যান্টিনের চা না, মানে বিদায়ের টানও। আনিকা এক দৃষ্টিতে দাঁড়িয়ে থাকে, গলার ভেতর কিছু একটা আটকে গেছে যেন। চোখে জল আসতে চাইছে, কিন্তু সেটা লুকিয়ে ফেলে জোরে হাসার অভিনয় করে। আচ্ছা তাহলে আমি একটু রুমে গিয়ে জিনিসপত্র গুছিয়ে নিই। পেছনে হাঁটতে হাঁটতে দরজা বন্ধ করে সে চুপ করে বসে পড়ে বিছানায়, এক হাতে মুখ ঢেকে বলে, সাগর তুমি জানতেও পারবে না আমি তোমার বাড়ি ছেড়ে যাচ্ছি। বিকেলের শেষ প্রান্তে আনিকার বিদায়ের মুহূর্ত। বাড়ির ভেতরে এক ধরনের ভারী নীরবতা, সব ঘরেই এক একটা আলাদা অনুভূতির ভিড়। সামনে দরজার পাশে একটা মাঝারি ব্যাগ, আনিকার চোখে জল আটকে রাখার ব্যর্থ চেষ্টা। নীলার মা আনিকার কপালে হাত রেখে বললেন, এমন হুট করে চলে যাচ্ছিস মা, কিছু না বলেই? ইচ্ছে ছিল না আন্টি, কিন্তু মা বাবা এসে গেছেন, কিছুই করার নেই। তোদের প্রেমটা কি এখন অনলাইন ভার্সনে যাবে? আনিকা চোখ গড়িয়ে আসা জল লুকিয়ে মাথা নিচু করে হেসে ফেলল। ঠিক তখনই সাগরের মা এসে দাঁড়ালেন আনিকার একদম কাছে। ওনার চোখে অদ্ভুত এক মমতা, আর মুখে এক অদ্ভুত শূন্যতা। জানতাম একদিন যাবি, কিন্তু এত তাড়াতাড়ি? মাঝে মাঝে এসো মা, তোর চায়ের কাপ, হাসির শব্দ, সিঙ্গারার কামড় সব মিস করব আমরা। আমি তোকে খুব মিস করব। আনিকা আর থাকতে পারল না, চোখে জল ঝরে পড়ল। চুপচাপ ও মায়াভরা কণ্ঠে বলল, আমি যতবার আসবো আপনার হাতের চা খাবো, তিনজন একসাথে বসে গল্প করব আগের মতো। তোর ঠোঁট ফোলার রহস্য নিয়ে তদন্ত চলবে আগের মতোই। সবার মাঝে একটা হাসি, চোখে জল মেশানো। আনিকা এক এক করে সবাইকে জড়িয়ে ধরে বিদায় নেয়। সবার শেষে দরজার কাছে দাঁড়িয়ে একবার পেছন তাকিয়ে নেয় আনিকা। সেই ছাদ, সেই দেওয়াল, সেই বারান্দা, কোথাও যেন সাগরের স্মৃতি আঁকা হয়ে আছে। আর মনের ভিতর ধীরে ধীরে বাজে একটাই শব্দ, সাগর জানেন আমি চলে যাচ্ছি। রাত গভীর। সাগর আজ একটু দেরিতে ফিরল। আনিকার সঙ্গে ক্যান্টিনে কাটানোর সময়গুলো সারাদিন তার মাথায় ঘুরছিল। মনে হচ্ছিল মেয়েটা আস্তে আস্তে তার পৃথিবীর মাঝখানে এসেছে। ঘরে ঢুকেই চারপাশে চোখ ঘোরালো। ঘরের ভিতর অদ্ভুত একটা নীরবতা, কোনো হাসি নেই, কোনো ঠোঁট ফুলানো অভিমান নেই, কোনো মিষ্টি ঝাড় নেই। সাগর ধীরে ধীরে ড্রয়িং রুমে গেল। নীলার মা সোফায় বসে কপাল চেপে ধরে আছেন, সামনে চায়ের কাপ, কিন্তু অর্ধেক খালি। সাগর একটু অবাক হয়ে বলল,
না। আনিকা আপু কোথায়? মা চোখ তুলেই চুপ হয়ে গেল কিছুক্ষণ, তারপর শান্ত গলায় বললেন, চলে গেছে মা বাবার সঙ্গে আজ সন্ধ্যাতেই। সাগরের মুখে হাসি থেমে গেল, পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। কি চলে গেছে আজ আমাকে না জানিয়ে? নীলার মা স্যাঁতসেঁতে গলায় বললেন, ও কিছু বলতেই পারছিল না, শুধু কাঁদছিল চুপচাপ। তোকে বলে যেতে চেয়েছিল, হয়তো সময় পায়নি। সাগর ধীরে ধীরে পিছিয়ে গিয়ে সোফায় বসে পড়ল, মাথা নিচু করে বলল, একবারও বলল না? একবারও না? তার চোখে জল আসে না, কিন্তু বুকটা ফেটে যাচ্ছে অজানা যন্ত্রণায়। আর কানে যেন বারবার বাজছে আনিকার সেই লাজুক হাসি, চোখে চোখ রেখে বলা, তুই সব বলবি না সাগর, ওর জন্যই কষ্ট করে গেছে সাগর। ওর চোখেই আমি দেখেছি হাজারটা না বলা কথা। আমি একবারও জিজ্ঞেস করিনি ওর যাওয়ার দিন কবে। আমি ধরে নিয়েছিলাম ও থাকবে, সব সময় আমার সামনে থাকবে। সাগর চুপচাপ বসে থাকে দরজার দিকে তাকিয়ে, যেন এই মুহূর্তে আনিকার আবার ফিরে আসবে বলে। কিন্তু সেই দরজাটা নিঃশব্দ বন্ধ, আর সাগরের বুকের ভেতর শুধু একটাই আওয়াজ, তোকে না বলেই চলে গেলি আনিকা। গভীর রাত, নীলাদের বাসার বারান্দা চারিদিক নিস্তব্ধ, বাড়ির ভেতরে আলো নিভে এসেছে প্রায়, শুধু বারান্দার আলোটা টিমটিম করছে। নীলা একা বসে আছে সোফায়। আনিকা চলে যাওয়ার পর তার মনটাও খানিকটা খালি খালি লাগছে। ঠিক তখনই দরজায় টোকা। নীলা দরজা খুলে দেখে সাগর দাঁড়িয়ে আছে, চোখ লাল, মুখে চুপচাপ একরাশ অস্থিরতা। আপু একটা কথা বলবো? এখন এত রাতে কি হলো? সাগর এক মুহূর্ত চুপ থেকে বলল, আমাকে আনিকার বাসার ঠিকানা দাও। কি এখন এই রাতে ঠিকানা দিয়ে কি করবি তুই? আমি জানি সময়টা ঠিক না, কিন্তু আমি তো ওকে কিছু বলতেই পারিনি। ও চলে গেছে, আমি তো শুধু দাঁড়িয়ে আছি ভেতরে, হাহাকার ছাড়া কিছু নেই। আমি একটা কথাও বলতে পারলাম না, একটা বিদায়ও না। নীলা ধীরে ধীরে কাছে এসে বলে, তুই কি এখনই যেতে চাস ওর কাছে? আমি শুধু চাই ওর চোখে চোখ রেখে বলি, তুমি চলে গেলে আমার অনেক কিছু ফাঁকা হয়ে গেল। তুমি চলে গেলে আমার অনেক কিছু ফাঁকা হয়ে গেল। আর যদি বলার মতো কিছু না পাই, তাও একটিবার শুধু দেখে আসতে চাই। নীলা থেমে যায়, চোখে একরাশ বিস্ময়, তারপর একটা কোমলতা। তুই তো সত্যি ওকে এত ভালোবাসিস ভাই? সাগর চুপচাপ তাকিয়ে থাকে, নিঃশব্দ স্মৃতি। নীলা ভেতর থেকে একটা ছোট কাগজে ঠিকানা লিখে এনে সাগরের হাতে দিয়ে বলে, এই নে, কিন্তু কথা দে গিয়ে কিছু পাগলামি করবি না। কথা দিচ্ছি, শুধু হৃদয়ের কথাটা বলে চলে আসবো। গভীর রাত, আনিকার বাসা, দ্বিতীয় তলার বেলকনির চারপাশে নিস্তব্ধতা। আনিকার রুমে জানালা খোলা, জানালার পর্দা বাতাসে একটু একটু করে দুলছে। ঘরে একটা টেবিল ল্যাম্পের হালকা আলো জ্বলছে। আনিকা বিছানায় চুপচাপ বসে আছে, চোখে কিছুটা ক্লান্তি, কিছুটা বিষণ্ণতা। হঠাৎ টুক করে শব্দ, জানালার পাশে কারো পায়ের শব্দ। আনিকা চমকে উঠে দাঁড়ায়। কে ওখানে? সাহস করে জানালার দিকে এগিয়ে যায়। ঠিক তখনই পর্দা সরিয়ে এক ছায়ামূর্তি ঢুকে পড়ে বেলকনি দিয়ে। আনিকা ভয় পেয়ে চিৎকার করতে চায়, তখনই ছায়ামূর্তি নিচু গলায় বলে, আনিকা, আমি সাগর। আনিকা থমকে যায়, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। সাগর তুমি এখানে এত রাতে ব্যালকনি দিয়ে? তুমি পাগল হয়ে গেছো নাকি? সাগর এক ধাপ এগিয়ে এসে বলে, হ্যাঁ পাগল হয়েছি, তুমি চলে এসেছো, অথচ আমি তোমাকে একটা কথা বলতে পারিনি। বিদায় বলারও সুযোগ পেলাম না, তোমার চোখে চোখ রেখে বলতে পারিনি। তুমি চলে গেলে আমার বুকের ভেতরটা শূন্য হয়ে গেছে আনিকা। আনিকা কিছু বলছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখে ভেজা জল, কিন্তু মুখে অভিমান জমে আছে। ভয় পাস না, আমি জানি আমার আশাটা ঠিক হয়নি, কিন্তু তুই চলে যাওয়ার পর আমি নিজেকে আর আটকাতে পারিনি। আমি শুধু তোমাকে একবার দেখতে চেয়েছিলাম, তোকে শোনাতে চেয়েছিলাম আমার অপূর্ণ কথাগুলো। এক টুকরো নীরবতা। পরে আনিকা নিচু গলায় বলে, যদি কেউ দেখে ফেলে? দেখলে বলবো প্রেমিকের সামনে প্রেমিকা ছিল, তাই হৃদয় বাধা মানেনি।
আনিকার ঠোঁট কেঁপে ওঠে, চোখে জল টলমল করে ওঠে। সে মুখ ফিরিয়ে বলে, এত রাতে এসেছো, চলো তোমার জন্য খাবার এনে দেই। সাগর চুপচাপ দাঁড়িয়ে থাকে, শুধু চোখ দিয়ে দেখে যাকে একসময় রাগে রাগে কথা বলতো। সেই মেয়েটা আজ তাকে পানি আনতে চাইছে। সেই মেয়েটার চোখে এক অভিমান নয়, একরাশ বিস্ময় আর চাপা কষ্ট। আনিকা ধীরে খাবার আনতে গেল। ফিরে এসে দেখলো সাগর তার বিছানার একপাশে চুপচাপ করে বসে আছে। আনিকা শব্দ না করে পাশে গিয়ে বসতেই সাগর হঠাৎ তার হাতটা ধরে ফেলে। তুমি জানো, তুমি চলে যাওয়ার পর এই হাতটা আমি খালি ফিল করলাম। তুমি রেগে গেলে যেমন গাল দিয়ে চলে যাও, আমার বুকটা ঠিক তখনই ফাঁকা হয়ে যায়। আনিকার চোখ নিচু, কিছু বলে না। সাগর ধীরে ধীরে আনিকার মুখের দিকে তাকিয়ে হাত বাড়ায়। তার আঙুল ছুঁয়ে যায় আনিকার চিবুক। মুখটা আলতো করে নিচের দিকে ঘোরায়। এত অভিমান করতে হয় রে? আমি একটু পাগলেবি করলেই তুমি পালিয়ে যাবে। আমি পালাইনি, তুমি তো বুঝতেই চাওনি। সাগর আর এক মুহূর্তও থামে না। তার দুটো হাত দিয়ে আনিকার মুখ ধরে আলতো করে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। তারপর নিঃশ্বাস মিশে যাওয়া গলায় বলে, আমি তোমার কপালের এই জায়গাটায় 1000 বার চুমু খেতে চাই, যেন তুমি জানো তুমি আমার নিজের। এই কপালের ঠিক নিচে যে চোখ দুটো আছে, ওখানে শুধু আমি ভালোবাসা দেখি, আর কারণ না। আনিকার চোখে জল টলমল করে ওঠে। সে চোখ বন্ধ করে ফেলে। সাগরের কপাল ছোঁয়ার পর এবার সে মুখটা আরও কাছে আনে। ধীরে ধীরে আনিকার গালে পাশ ঘেঁষে ঠোঁটে সে ঠেকে। সাগর চুপচাপ। তার ঠোঁট একবার ছুঁয়ে যায় আনিকার ঠোঁটের উপর, খুব আলতো, খুব ধীরে, যেন সময় থেমে গেছে। তারা দুজনেই চোখ বন্ধ করে অনুভব করে সেই স্পর্শের মধুরতা, একটা নিঃশব্দ ভালোবাসা, কিছু না বলা কথা আর জলজলে অনুভবের রাত। এই রাতটাই হয়তো সাগর আর আনিকার জীবনের সবচেয়ে নরম, সবচেয়ে সত্যি মুহূর্ত হয়ে রয়ে যাবে। সাগর ধীরে ধীরে আনিকার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল, কিস করতে থাকলো নীরবে। আনিকার চোখ বন্ধ করে আছে। সাগর আনিকাকে নিয়ে শুয়ে পড়ল, তার টপস এর ভেতর হাত দিয়ে দিল। আনিকা কেঁপে উঠল। সাগর হালকা করে আনিকার শরীরে চাপ দিতে লাগলো। আনিকা ছটফট করে উঠল। সাগর নিজের মধ্যে নেই, সে আনিকাকে আরও কাছে পেতে চায়। সাগরের এলোমেলো ভাব লক্ষ্য করে আনিকা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সাগর একটু অবাক হলেও বুঝতে পারলো সে ভুল করতে চাচ্ছিল। সে আনিকার দিকে তাকিয়ে বলল, সরি, আমার একটু সাবধান হওয়ার দরকার ছিল। আমি কিছু মনে করি নাই, তুমি এখন চলে যাও, কেউ দেখে ফেললে সমস্যা হবে। তোমার ফোন নাম্বার দাও, আমি কল দিব তোমাকে। আনিকা নাম্বার দিল। সাগর যাওয়ার আগে তার সারা মুখে কিস করে ঠোঁটে আবার গম্ভীর চুমুন দিয়ে চলে গেল। আনিকা সারা রাত সাগরকে নিয়ে ভেবেই কেটে গেল। সকালবেলা সূর্যটা আলতো আলো ফেলছে জানালার ফাঁক গলে। আনিকা সাজগোজ করে রেডি হয়ে বের হয়ে আসে। ভার্সিটির ব্যাগ কাঁধে ঝুলছে। দরজার বাহিরে দাঁড়িয়ে নীলা ঠিক তখনই দৌড়ে এসে আনিকাকে জড়িয়ে ধরে। ওফ মাই গড বান্ধবী, তুই যে আসবি এই একটা রাত, তোরে ছাড়া আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। মিস ইউ বান্ধবী। আরে পাকলি, আমি তো হিরোইনের মতো গায়েব হয়ে যাইনি, একটু মন খারাপ ছিল তাই কথা বলিনি। আর নীলা তার কপালে আলতো টোকা দিয়ে বলে, মন খারাপের কারণ জানি, সাগরের ঝাল ফুচকা অ্যাটাক। বলতো ঠোঁট ফুলেছিল কেন? আরে ধুর, তোর দেরি হয়ে যাবে, চুপ কর। তোর এই মুখ দেখে বুঝতেছি আমার বান্ধবী এখন রোমান্টিক হিরোইনের পথ হাঁটতেছে। দুজনেই হেসে ফেলল। তারপর সাগরের মায়ের সাথে কথা বলে হাঁটতে হাঁটতে দুই বান্ধবী আবার সেই চেনা গল্প, হাসি আর ভালোবাসা ভরা বন্ধুত্বের জগতে হারিয়ে গেল। দুপুরবেলা ভার্সিটির ক্যাম্পাস, সবাই যার যার মতো ক্লাসে বা করিডোরে ব্যস্ত। আনিকা আর নীলা লাইব্রেরির সামনে বেঞ্চে বসে কিছু নোটস দেখছে। ঠিক তখনই একটা পরিচিত কণ্ঠস্বর। কি খবর আপনার? প্রিয় ছাত্রীর মতো পড়াশোনা করছে দেখি। তুমি এখানে? না মানে দেখা করতে আসলাম। আপনি তো স্মরণ করবেন না আমি করি। আরে ভাই, তুই তো একেবারে হিরোর মতো এন্ট্রি দিলেন। আনিকা তো ক্যান্টিনেও যাচ্ছে না আজকাল। তুমি কি আমার পেছনে পেছনে এসেছো? হ্যাঁ এসেছি, তোমাকে না দেখে থাকতে পারছিলাম না। আর এমন করে চলে আসার মানে কি ছিল? ফোন দিলে না কেন? না আমার যাওয়া লাগবে নাকি? আপু থাকো তুমি, তুমি না থাকলে তো আমাদের ঝগড়ার মজা জমে না।
আনিকা চুপচাপ দাঁড়িয়ে থাকে। সাগর ধীরে ধীরে তার সামনে এসে ফিসফিস করে বলে, তোমাকে খুব মিস করতেছি রে। আরও কতদিন এমন করে দূরে থাকবে? আনিকার ঠোঁটের কোণ কাঁপে। সে চোখ নামিয়ে রাখে, কিছু বলতে পারে না। তোকে শুধু দেখতে না পারলে আমার দিনটাই অচল লাগে। হ্যাঁ রে, বলছিলামই তুই একদিন ঠিক ফিরবি। এখন বুঝলি প্রেম মানে কি, নীলা? ক্যান্টিনের পাশে করিডোরে সাগর আর নীলা দাঁড়িয়ে। আনিকা তখন একটু দূরে ফোনে কথা বলছে। আপু, তোমার বান্ধবীটারে নিয়ে একটু ঘুরে আসি নাকি? এত কিসের ঘোরাঘুরি? প্রেমিক হয়ে প্রেমিকার অনুমতি না নিয়ে কথা বলছিস? আমি প্রেমিক না আপু, আমি তো ভবিষ্যতের জামাই। এইটুকু তো দাবি করতেই পারি, তাই না? ও মা, কবে থেকে জামাই হলি রে তুই? যেই দিন ওই মেয়েটার চোখে আমার জন্য কিছু দেখেছিলাম, সেদিনই মনে মনে বলছিলাম এই মেয়েকেই আমি ঘরে তুলব। আহারে রোমান্টিক ছেলে, যাও যাও, নিয়ে যাও আমার বান্ধবীকে। তবে বেশি রোমান্টিক হলে কিন্তু আমি মিডিয়ার সামনে ভিডিও ভাইরাল করে দিব। তুমি তো পুরাই ব্ল্যাকমেইলার। চিন্তা নাই, আমি তোমাকে আগে মিষ্টি খাওয়াবো, তারপর আনিকারে নিয়ে ঘুরি। ঠিক তখনই আনিকা পাশে আসে, চোখ শুরু করে বলে, কি ফিসফিস করছো দুজন? নীলা চোখ টিপে সাগরের দিকে তাকায়। কিছু না, তোমার এই ভাই একটু ঘুরতে চায় তোর সাথে, তাই আমি ভাবলাম তোর মতো ঝগড়াটে বান্ধবীর সাথে কেউ ঘুরতে চাইলে ওই সুযোগ দেওয়া উচিত। ঘুরে কি হবে, আবার ফুচকা মুখে পুরে দেবে? না না, এবার শুধু তোমার হাত ধরেই হাঁটবো। চাইলে মুখে দেব না, চাইলেও মুখে কিছু দেব না, যদি না তুমি চাও। আনিকার মুখ লাল হয়ে যায়। নীলা পেছনে দাঁড়িয়ে খিক খিক করে হাসে। পার্কটা একদম ফাঁকা না হলেও নিরিবিলি ছিল। বিকেলের মিষ্টি রোদে গাছের পাতাগুলো যেন সোনালি হয়ে উঠছিল। হালকা বাতাসে আনিকার চুলগুলো বারবার চোখে মুখে এসেই পড়ছিল। আপনি না, চুলগুলো নিয়েই ঝামেলা বেশি আপনার। এই বলে সে আনিকার কপালের উপর থেকে চুল সরিয়ে দিল নরম হাতে। আনিকা একটু দূরে বসা ছিল বেঞ্চে। সাগরের এমন আচরণে তার মুখটা গম্ভীর হলো। আবার শুরু করলে? আমি তো বলেছি এইসব রোমান্টিক ডায়লগ চলবে না। রোমান্টিক তো আপনি নিজেই কেবল বুঝেন না। জানেন, আজ না আমি সকাল থেকে শুধু আপনার কথা ভাবছি। আনিকা রাগ দেখানোর ভান করে মুখ ঘুরিয়ে বলল, তুমি আসলে আমার পিছু নিয়েছো তাই না? হ্যাঁ নিয়েছি, আপনার মুখ ভরা অভিমান দেখার জন্য, রাগের ভেতরের ভালোবাসা খুঁজে পাওয়ার জন্য, আর একটু একটু করে আপনাকে ভালোবাসার জন্য। আনিকার গাল রাঙা হয়ে গেল, চোখ নামিয়ে ফেলল সে। সাগর তার হাতটা আলতো করে ধরল। একটু ঘুরে আসি মিস আনিকা। আনিকা চোখ তুলে তাকালো সাগরের দিকে, কিছু না বলে উঠে দাঁড়ালো। সাগর তার পাশে গিয়ে হাঁটতে লাগলো, মাঝে মাঝে হালকা করে হাত ছোঁয়াচ্ছে। আনিকা বারবার রাগ দেখানোর ভান করে পিছিয়ে যাচ্ছে। হঠাৎ এক জায়গায় গিয়ে সাগর বলল, দাঁড়ান, চোখ বন্ধ করুন। না, তুমি আবার কিছু করবে? প্লিজ, একটু নয়, বিশ্বাস করুন। আনিকা অবশেষে চোখ বন্ধ করলো। সাগর পেছন থেকে তার কানে ফিস ফিস করে বলল, আপনি জানেন আমি আপনার জন্য সব কিছু করতে পারি, এমনকি আপনি না চাইলে ভালোবাসাও করব চুপি চুপি। আনিকার চোখ ধীরে ধীরে খুলে গেল। সাগরের চোখে তখন দারুণ মায়া। এক পলকের জন্য তারা একে অন্যের চোখে হারিয়ে গেল যেন। তুমি পাগল সাগর। আপনার জন্যই তো। কয়েকদিন পরে ভার্সিটির ক্যাম্পাস দুপুরবেলা। সাগর একটু তাড়াহুড়া করে আজ ভার্সিটিতে এসেছে। আনিকার মুখটা দেখতে ইচ্ছে করছিল খুব, কিন্তু গেটে ঢুকেই তার চোখ আটকে গেল লাইব্রেরির সামনে। আনিকা সেখানে দাঁড়িয়ে হাসি মুখে কারোর সঙ্গে কথা বলছে। ছেলেটা বেশ হ্যান্ডসাম আর খুব স্বাভাবিক ভঙ্গিতে আনিকার কাঁধে হাত রেখে কিছু একটা বলছে। সাগরের চোখ জলছল করে উঠল, বুকটা ধুকধুক করতে লাগলো। কাছে গিয়ে বলল, বাহ, ভালোই জমে উঠেছে আলাপটা। সাগর তুমি এখানে? সাগরের মুখে ঠান্ডা একটা হাসি, চোখে আগুন। হ্যাঁ, হঠাৎ এসেই দেখি তুমি তো নতুন বন্ধুর সাথে মগ্ন। ও, আমি রিফাত, আনিকার ক্লাসমেট। বাহ, ক্লাসমেট, কাঁধে হাত রেখে ক্লাস করে বুঝি? সাগর প্লিজ, তুমি এইভাবে বিহেভ করছো কেন? কারণ আমি বিশ্বাস করেছিলাম তোমায়
অথচ তুমি। সাগর, আমি কি কিছু করেছি? একটা ছেলের সঙ্গে কথা বললেই তুমি এত নিচে নামবে? আমিও পারি সন্দেহ করতে। তো করো, আমি আর খেলতে আসিনি। আনিকা, তোমার মতো মেয়ে নিয়ে ঘোরার আমার দরকার নেই। তুমি আমাকে অপমান করলে সাগর। আমি ভুল করেছিলাম তোমাকে গুরুত্ব দিয়ে। আমি তো ভুলেই জন্মাইছি। সাগর বলল আর পেছন ফিরে হেঁটে গেল। আনিকা দাঁড়িয়ে রইল, চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রু। হাতে শক্ত করে ধরে থাকা ছোট্ট একটা চিরকুট যেন সাগরের জন্যই এনেছিল। তোমায় ছাড়া বাঁচা যায় না। কিন্তু সে আর বলতে পারল না। সম্পর্কটা এক ভুল বোঝাবুঝিতে শেষ হয়ে গেল। নীলার রুম। সন্ধ্যা। আনিকা এসেছে। নীলা বিছানায় বসে ফোনে কিছু একটা করছিল। ঠিক তখনই দরজায় টোকা। মুখটা একটু অচেনা রকম গম্ভীর করে ভেতরে ঢুকলো আনিকা। নীলা তাকিয়ে বলল, কি রে, এই কয়দিন তো মুখই দেখলাম না তোর। আনিকা আস্তে করে পাশে এসে বলল, একটু মাথা ঠান্ডা হচ্ছিল না তাই। নীলা বুঝে গেল কিছু একটা হয়েছে। সাগরের সাথে ঝামেলা? জানিস তো তোর ভাইটা খুব বাজে। সামান্য একটা কারণে আমাকে ভুল বুঝে ফেললো। মানে? আমি রিফাতের সাথে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম ক্লাসের নোট নিয়ে, হঠাৎ সাগর এসে ঝাড়ি দিয়ে গেল। এমনভাবে রিয়্যাক্ট করলো যেন আমি বুঝি খুব বাজে মেয়ে। ওর মেজাজটা মাঝে মাঝে খারাপ হয়, তবে সে তোকে খুব ভালোবাসে। ভালোবাসলে কি এমন ব্যবহার করা যায়? বিশ্বাস যদি না থাকে তাহলে সম্পর্ক রাখার মানে কি? কথা বলবি ওর সাথে একটু সময় নিয়ে? এখন না, আমিও একটু সময় চাই। আর সাগর যদি সত্যিই বোঝে আমি কেমন মেয়ে তাহলে ফিরে আসবে, না বুঝলে তার দরকার নেই। নীলা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বুঝে গেল সম্পর্কের মাঝে যতটা ভালোবাসা তার চেয়েও বেশি দরকার বিশ্বাস আর ধৈর্য। কিছু মাস পরে শেষ বিকেল, নীরবতা ভরা আকাশ। আনিকা বারান্দায় দাঁড়িয়েছিল, চোখে অজানা এক অস্থিরতা। ভেতরটা কেমন খালি খালি লাগছে আজ। নীলা এসে পাশে দাঁড়িয়ে বলল, আনু, তোকে একটা কথা বলার ছিল। বল। সাগর ঢাকায় চলে গেছে। ইন্টার পাশ করার পর ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্যই নাকি আজ সকালেই বাসে উঠেছে। আনিকার গলা শুকিয়ে গেল, বুকের ভেতরটা হঠাৎ করে কেঁপে উঠল। আমাকে এই কিছু বললে না? না, কাউকেই না, শুধু মা বাবাকে বলে গেছে, কাউকে ফোনও করেনি। আনিকার চোখে জল এসে জমে গেল, গলায় কাঁপুনি। শেষ দেখা পর্যন্ত এতটুকু বলার প্রয়োজন মনে করলে না? হয়তো রাগ করেই গেছে, অথবা ভেঙে পড়তে চাইনি তোর সামনে। আনিকা মুখ ঘুরিয়ে আকাশের দিকে তাকালো। হঠাৎ ঝাপসা হয়ে গেল চারপাশ। তার কণ্ঠটা একটানা কেঁপে উঠল। শেষ কথা বলা হয়নি, শেষবার দেখা হয়নি, শুধু অভিমানটা রয়ে গেল মাঝখানে। মনে হচ্ছে সে আর কোনোদিন ফিরবে না। নীলা আনিকার হাতটা ধরল, কিন্তু আনিকার চোখের ভাষা তখন অনেক দূরের। হয়তো সেই ঢাকা শহরের ব্যস্ত রাস্তায়, হয়তো সাগরের নতুন জীবনের ঠিকানা, যেখানে তার কোনো খবর পৌঁছাচ্ছে না। সন্ধ্যায় আলো ঢলে পড়েছে আনিকার ঘরের জানালায়। হালকা বাতাস পর্দা নাচিয়ে দিচ্ছে। আনিকার চোখ দুটো জলের নিচে ঝাপসা হয়ে আছে। হাতের মোবাইলটা নিয়ে অনেকক্ষণ ধরে সাগরের নামটা দেখছে, কিন্তু কল করছে না। মনে মনে ভাবছে তার কতটা বোঝাতে হবে নিজেকে। তুমি আমাকে ভুল বুঝে এত দূরে চলে গেলে সাগর। আমি তো একটাও অভিযোগ করিনি তোমার কাছে, তাও তুমি আমাকে এইভাবে ছেড়ে দিলে। তোমার মতো কেউ কিভাবে এমন নিষ্ঠুর হতে পারে বলো তো? আমার কষ্টটা তুমি দেখতে পাও না? জানো, তুমি কি একবারও ভাবলে না আমি একা পড়ে যাব? তুমি তো বলেছিলে আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তবু কিভাবে পারলে আমায় এভাবে ভুল বুঝে সব ছেড়ে চলে যেতে? একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে। বলেছিলাম তোমায়, তাই তো আজ এতটা কষ্ট পাচ্ছি। তুমি চাইলে আমাকে ছেড়ে যেতে পারো, কিন্তু কষ্ট দেওয়ার আগে একটা বার চোখে চোখ রাখলে না সাগর? সে মোবাইলটা বুকের উপর চেপে ধরে, কাপা কণ্ঠে ফিসফিসিয়ে বলে, তোমাকে মনে রাখবো ঠিকই, কিন্তু ক্ষমা হয়তো কোনো দিন দিতে পারবো না। কে? সাগর আজ বাসায় ফিরেছে। সাগর একা বসে আছে তার ঘরের বারান্দায়, চোখে ক্লান্তি, মুখে অভিমান আর মনে অনিশ্চয়তা। ঠিক তখনই নীলা এসে দাঁড়ায় সামনে, চোখে রাগ আর কণ্ঠে ঝাঁস। তুই আনিকাকে ভুল বুঝে কষ্ট দিচ্ছিস কেন সাগর? একটাবারও ভাবলি না মেয়েটা কতটা ভালোবাসে তোকে? আমি তো ওকে অন্য কারোর সাথে কথা বলতে দেখছিলাম নীলা আপু, খারাপ লাগছিল। তুই যা দেখছিস সবটা সত্যি না। কিছু ব্যাপার না জেনে না বুঝে কষ্ট দিলে সেটা ভালোবাসা না, বরং আত্ম অহংকার। আমি জানি আনিকা কতটা কাঁদছে তোকে ভুলে থাকার অভিনয়ে।
ওর চোখে আমি দেখেছি তোর জন্য কতটা অভিমান জমে আছে। তুই কি সত্যি ওকে এত সহজে ছেড়ে দিবি? একটা বার গিয়েও তো জিজ্ঞেস করলি না আনিকা সত্যিটা কি? আমি ভেবেছিলাম ও বদলে গেছে। ও তো বদলায়নি সাগর, বদলে গেছিস তুই। ভালোবাসলে ভুল বোঝা নয়, বোঝার চেষ্টা করতে হয়। এখনো সময় আছে, গিয়ে কথা বল, সব মিটিয়ে নে। সাগর চুপচাপ দাঁড়িয়ে পড়ে, মুখে দ্বিধা মিশ্র সংকল্প নিয়ে বলে, তুই ঠিক বলেছিস আপু, আমি সত্যি ওকে হারিয়ে ফেলেছি, নয়তো। কিন্তু চেষ্টা না করলে জানবো কিভাবে? রাত গভীর হয়ে এসেছে, চারপাশে নিস্তব্ধতা, কেবল মৃদু বাতাসে জানালার পর্দা দুলছে। আনিকা বিছানায় বসে জানালার দিকে চেয়ে আছে, চোখে অভিমান আর বুকের ভেতর গুমড়ে থাকা কষ্ট। ঠিক তখনই হঠাৎ টুপ করে একটা শব্দ, বেলকুনির জানালার পর্দা সরিয়ে কেউ ঢুকছে। সাগর চুপচাপ আনিকার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বলে, আমি তোমার ভুল বোঝার সেই বোকা প্রেমিক। বেরিয়ে যাও, আমি কারোর সাথে কথা বলতে চাই না। সরি জান, সত্যি ভীষণ ভুল করে ফেলেছি আমি। তোমাকে ভুল বুঝেছি, না জেনে অপমান করেছি, দূরে সরে গিয়েছি। কিন্তু আজ বুঝলাম তোমাকে হারানো মানে নিজের জীবনটা ভুলে ফেলা। তুমি তো বিশ্বাসই করো না আমাকে। তোমার মতো কেউ ভালোবাসে বলেই কষ্টটা এতটা গভীর হয়ে যায় জানো। আর কখনো না জান, আর কখনো তোমাকে ভুল বুঝবো না। তুমি যা বলবে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করব। শুধু একটাবার বলো, তুমি এখনো আমার আছো? আছি কিনা সেটা বুঝতে হলে তো আগে বিশ্বাস করতে জানতে হয়। সাগর ধীরে ধীরে উঠে আনিকার কপালে চুমু দিয়ে বলে, তোমার এই অভিমানটাই আমার সবচেয়ে বড় শাস্তি জান। তবু ভালো লাগে কারণ তুমি এখনো কথা বলছো, মানে তুমি এখনো আমার। আনিকা চুপচাপ চোখের পানি মুছে দেয়, মুখ না ঘুরিয়ে বলো, চলে যাও। আজ কিছু বলবো না, কাল হয়তো ভেবে দেখবো। যত দিন লাগে আমি অপেক্ষা করব তোমার অভিমানের নিচে লুকিয়ে থাকা ভালোবাসাটার জন্য। রোদের আলোয় ঝলমল একটা দিন। নীলাদের বাসায় আজ একটু বেশি শ্বাস রব। আনিকা আসছে। নীলা অনেক আগেই বলেছে আনিকা ঘুরতে যাবে আজ। সাগরের মা রান্নাঘরে রান্নার আয়োজন করছেন, মুখে আনন্দের হাসি। মা, আনিকা আসছে। আসলে আহারে, আমার পছন্দের মেয়েটা কতদিন পর আসছে। এবার আর ওদের দুজনকে ঝগড়া করতে দেব না। ঠিক তখনই গেটের সামনে গাড়ির শব্দ। আনিকা নামছে গাড়ি থেকে, পরনে হালকা রঙের সালোয়ার কামিজ, মুখে মিষ্টি একটা হাসি। নীলা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। আয় আয় মা, এতদিন পরে এলি, মনটা খুশিতে ভরে গেল। আনিকা হালকা হেসে গাড়ির আঁচল ঠিক করে মাথা নিচু করে বলে, আন্টি কেমন আছেন? মা, তুই এলি তাই আমি এখন একদম ভালো আছি। এই মুহূর্তে সাগর সিঁড়িতে নিচে নামে, মুখে দুষ্টু হাসি। আনিকার সামনে এসে দাঁড়ায়। সাগর হাত তুলে মাথা নিচু করে মজা করে কানে কানে ফিসফিসিয়ে বলে, মাফ করছেন ম্যাডাম, ভুল হয়ে গেছিল। এই অধম আপনার পায়ে পড়ে মাফ চাইছে। পা ধরে ফেললো তাহলে? ভাবছো এত সহজে মাফ পেয়ে গেলে? তাহলে বলো কি করলে মাফ পামু? আজকেই পাশ করবো প্র্যাকটিক্যাল। তোমাকে ছাড়া থাকতে পারবো না বলেই মাফ করলাম, বেশি কিছু ভেবো না। এখনো ভালোবাসো? ভালোবাসি কিনা সেটা বুঝতে চাইলে আবারও ভুল করে দেখো। এইবার কিন্তু সরাসরি কান মচকাবো। তোদের দুজনের ঝগড়া রোম্যান্সের পুরো বাসা কেঁপে উঠেছে। সত্যি বলি, তোরা একে অপরের জন্যই তৈরি। আল্লাহ যেন এদের এমন হাসি সারা জীবন দেখে যাই। সময় যেন চোখের পলকেই কেটে গেল। দেখতে দেখতে আনিকা সাগরের প্রেমের 6টি বছর পেরিয়ে গেছে। এই 6 বছরে অনেক কিছু বদলে গেছে, কিন্তু তাদের ভালোবাসার বন্ধন রয়ে গেছে ঠিক আগেরই মতোই। অভিমান, রাগ, কেয়ার, মায়া আর একরাশ গভীর অনুভবের মতো। নীলার বিয়ে হয়ে গেছে, সে এখন থাকে তার শ্বশুর বাড়িতে। মাঝে মাঝে ভিডিও কলে দেখা হয়, সবসময় একটাই কথা বলে, তোরা এখনো বিয়ে করছিস না? এবার দিন তারিখ ঠিক কর। আনিকা এখন তার বাবার কোম্পানির দায়িত্বে। সকাল সন্ধ্যা মিটিং, রিপোর্ট, প্রজেক্ট। তার জীবনের প্রতিটি ধাপে এখন দায়িত্ব আর আত্মবিশ্বাসের ছাপ। অফিসে সবাই তাকে এমডি বলে ডাকে, কিন্তু সাগরের কাছে সে এখনও সেই আগের মতোই, জেদি, রাগী আর অহংকার স্পেশাল। সাগর এখন মাল্টিন্যাশনাল এক কোম্পানির প্রজেক্ট হেড। পোশাকে, কথায়, চলনে পুরো দস্তর প্রফেশনাল।
তবে আনিকার সামনে গেলেই তার জিভ জড়িয়ে যায়, কারণ প্রেমিক হওয়ার দৌড় এখনও যায়নি। একদিন একটা সন্ধ্যা আনিকার অফিস থেকে ফেরার সময় সাগর গাড়ির সামনে এসে দাঁড়ায়। হাতে একগুচ্ছ লাল গোলাপ, পরনে সাদা শার্ট আর চোখে গম্ভীর এক বিশ্বাস। 6 বছর অনেক লম্বা সময় যান। এখন যদি না বলো তাহলে বাসায় গিয়ে আব্বু আম্মুকে বলবো তুমি আমাকে পাত্তা দাও না। আর কতটা নাটক করবে তুমি? আরিশা, জান্নাত, আনিকা, তুমি কি এখন আমাকে সহ্য করতে পারো? যদি পারো তাহলে চলো এই সহ্যটাকে চিরজীবনের অভ্যাস বানিয়ে ফেলি। তুমি না থাকলে এই পৃথিবীটা সহ্য হয় না। চলো এবার আমরা দুজনে বিয়ে করে ফেলি। আজ আনিকার বিয়ে সাজানো মণ্ডপ, হাসি মুখে অতিথিরা, দুই পরিবারের আনন্দে মুখর চারপাশ। স্টেজে বসে আছে সাদা শেরওয়ানিতে সাগর আর লাল বেনারসি শাড়িতে চোখ ঝলসানো আনিকা। সাগর আনিকার কানে ধীরে ধীরে বলে, ম্যাডাম, এখন কিন্তু প্রতিদিন আপনাকে রাগানোর অফিসিয়াল লাইসেন্স পেয়ে গেলাম। আর আমি পেয়ে গেলাম তোমাকে রোজ ঘুম থেকে তুলে বকা দেওয়ার চিরস্থায়ী অধিকার। দুজনের চোখে চোখ পড়ে, চোখের গভীরে শুধুই ভালোবাসা। আর আকাশে ভেসে বেড়ায় নতুন এক জীবনের শুরু। ঘড়ির কাঁটা রাত 12টা। ঘরে এসে থেমেছে। রুম জুড়ে হালকা লাল আলো, ফুলের সৌরভ, মেঝেতে ছড়িয়ে থাকা গোলাপ পাপড়ি। ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে আনিকা, চোখে হালকা কাজল, মুখে ক্লান্তি আর একলাশ লাজুক ভাব। সাগর দরজা খুলে ধীরে ধীরে ভেতরে আসে। সাদা পাঞ্জাবিতে আজ যেন আরও শান্ত, আরও রোমান্টিক দেখাচ্ছে তাকে। দুজনে কয়েক মুহূর্ত শুধু চুপচাপ তাকিয়ে থাকে একে অপরের দিকে। চোখে চোখ পড়ে এবং সেই চাহনিতে 6 বছরের প্রেম, অভিমান, দূরত্ব, অপেক্ষা আর অনেক অশ্রু মিশে এক হয়ে যায়। আজকে আমি কিছুই বলবো না, শুধু এইটুকু সময় চুপচাপ তোমার চোখে ডুবে থাকতে চাই। এতদিন চুপ ছিলে, এখন কথা বলো। আমি আজ শুনতে চাই তুমি কতটা ভালোবাসো আমাকে। সাগর ধীরে ধীরে এগিয়ে আসে, আনিকার 2 হাত ধরে বলে, তোমার অভিমান, তোমার রাগ, তোমার হাসি, তোমার এই চোখ দুটো, সব কিছুর জন্য আমি জন্ম জন্মান্তর অপেক্ষা করতে রাজি। আমার সব অভিমান ভেঙে গিয়েছে আজ। তোমার নামটা আমার নামের পাশে আসবে, এটাই ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন। সাগর আলতো করে আনিকার কপালে চুমু খায়। এখন থেকে তুমি আমার একমাত্র। আজ রাত থেকে আগামী প্রতিটা রাত তোমার চোখে ঘুম নামাতে আর তোমার কপালে শান্তির ছোঁয়া দিতে আমি থাকবো, ঠিক এইভাবেই। আনিকা মাথা নিচু করে সাগরের বুকে মাথা রাখে। সাগরের হাত ধীরে ধীরে আনিকার চুলে আর পেছনে বাজতে থাকা হালকা সুর যেন বলে, এই রাত শুধু ভালোবাসার চিরস্থায়ী বন্ধনের শুরু। সাগর আনিকার দিকে নিঃশব্দ চোখে তাকিয়ে আছে। আনিকা কাঁপছে, সাথে তার ঠোঁট দুটো কাঁপছে। সাগরের নেশা লেগে গেল। সে এক মুহূর্ত না দাঁড়িয়ে আনিকার ঠোঁট নিজের আয়ত্তে করে নিল। কিস করতে লাগলো তার ঠোঁট। এলোমেলোভাবে কিস করে যাচ্ছে, কখনো ঠোঁটে, কখনো মুখে, কখনো গলায়। আনিকা হাসফাস করে উঠল। সাগর নিঃশব্দ কণ্ঠে বলল, জান অনেক গরম, শাড়ি খুলে ফেলো। আনিকা ভীষণ লজ্জা পেল। সাগর আর সময় না নিয়ে একটানে শাড়ি খুলে দিল। তারপর আনিকাকে কোলে তুলে বিছানায় নিয়ে শুয়ে দিল। কিস করতে করতে তার ব্লাউজের বোতাম খুলতে শুরু করলো। আনিকা চোখ বন্ধ করে ফেলল। তার ভীষণ লজ্জা লাগছে। সে সাগরের দিকে তাকাতে পারছে না। সাগর ব্লাউজ দূরে ছুঁড়ে মেরে বুকে মুখ ডুবিয়ে দিল। আনিকা ছটফট করে উঠে সাগরের মুখ খামছে ধরল। সাগর আরও উন্মাদ হয়ে গেল। সারা শরীরে অসংখ্য চুমুর বর্ষণ বইয়ে দিল। আনিকা আর পারছে না। সে সাগরকে আরও গভীরভাবে কাছে চাইল। সাগর বুঝলো আনিকার ইচ্ছে, সে আর দেরি না করে দুটো শরীর এক করে দিল। আনিকা ব্যথায় ছটফট করে উঠল। সাগর তাকে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো। এভাবেই সারা রাত তাদের অফুরন্ত ভালোবাসা চলতেই থাকলো। এতদিনের ভালোবাসা পূর্ণতা পেল, মনের সব আশা মিটিয়ে নিচ্ছে একে অপরের থেকে। ভালো থাকুক তাদের ভালোবাসা।